আজকের পডকাস্টটা একটু ডিফারেন্ট, কারণ আজকের যে দুজন গেস্ট ওরা আর্লি 2000 থেকে বরাকভ্যালির মধ্যে এবং শিলচর শহরের মধ্যে একটু মিউজিক সিনটাকে চেঞ্জ করার জন্য নেমে এসেছিলেন। লাইক ইন্ট্রোডিউসিং রক মিউজিক, মেটাল মিউজিক, ইন্ট্রোডিউসিং বাংলা পপ অ্যান্ড অলসো অ্যাডিং র্যাপ ইন্টু দেয়ার সং। উই আর টকিং অ্যাবাউট সৌভিক দত্ত অ্যান্ড রাজেশ পল। প্রথম হলেন গিয়ে সৌভিক দত্ত, যে নিজের জার্নি স্টার্ট করেছিল 2005-এ with his first Bangla band All the Rage, later joined Wajood and went on to win VH1 Warmfest Eastern Zone in 2011. With over 200 original rock compositions, he brings a powerful blend of theatrical rock and raw emotion, a storyteller through sound. And second হলেন রাজেশ পল, যিনি হলেন একজন মাল্টি-ট্যালেন্টেড আর্টিস্ট, কম্পোজার অ্যান্ড পারফর্মার ফ্রম ক্লাসিক্যাল রুটস টু self-taught mastery in guitar, keyboard and music production. Rajesh is redefining Bangla pop with rap. But this podcast is not just about them, it is about you. If you are interested in music, if you want to create your own song, your own original composition, then this podcast is for you. এই পডকাস্টটা দেখে you should understand how important it is to bring back the rooted values of Barakvali behind the glittering screens of cover songs. They want you to create your own songs. They want to support you in your own composition. Yes, we have spoken a lot about music scene, but অনেক কিছু আছে আরো স্পাইসি। পডকাস্টটা পুরো দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। মাফিনসটা কোন সময় খাইতে হয়? পরে খাইব, পরে খাইবা? এটা সেন্টারে রাখে দে, তাহলে নিয়ে খাইতে পারবে। আচ্ছা, আমরা ভিউয়াররা আজকে মানে যখন পডকাস্টটা দেখবো তখন এরা কইব এক্সপ্লোরভ্যালির স্টুডিও চেঞ্জ হয়ে গেছে। বাট ফর দেয়ার ইনফরমেশন, আমরা আছি এখন বেক মি হ্যাপি NIT পয়েন্টে, অ্যান্ড রাজেশদার বেসিক্যালি ওনার এখানের। তো আজকের যে টপিক, ইটালিয়া ডিসকাশনের মধ্যে আমরা জানতে মানে আমার পার্সোনালি জানার ইচ্ছা যে হোয়াট ইজ দ্য কারেন্ট সিনারিও অফ মিউজিক, লোকাল মিউজিক অফ বারাকভ্যালি, কতটুকু ফিউচার আছে, হোয়াট ওয়াজ দ্য পাস্ট, কী কী টাইপের ব্যান্ডস আসলো, কী কী টাইপের মিউজিক আসলো। বিফোর স্টার্টিং দ্যাট, ফর দ্য কনটেক্সট অফ ভিউয়ার্স, লাইক সৌভিক দা অলমোস্ট আফটার 10 years তুমি এই ফিল্ডে আবার ব্যাক করছো, ইটস লাইক এ কাম ব্যাক থিং। তোমারও অলমোস্ট লাইক এ হাফ এ ডেকেড, 5 years-এর মতন। তো ফার্স্ট আই উইল স্টার্ট উইথ সৌভিক দা। হোয়াট ওয়াজ ইয়োর স্টোরি? হাউ ডিড ইউ স্টার্ট মিউজিক সিনে? কিভাবে আইসো? কোন ইয়ারে আইসো? জাস্ট গিভ আস এ ব্যাক স্টোরি। মিউজিক সিনে বলতে গেলে শিলচর থেকে আমি স্টার্ট করছি যখন আমি ক্লাস 11-12-এ পড়ি। গান বাজনা আমি আগেও ছোটবেলার থেকে আমি শিখছি, গান শিখছি। তো তারপরে একটা টাইমের পরে যখন কলেজ লাইফে যখন আমি যাই, তখন ডিফারেন্ট টাইপ অফ মিউজিক আমার ভাল লাগছে আমার। তো আমি স্টার্ট করছি এটার উপরে একটু কাজ করা। অ্যান্ড দেন কলেজ ফ্রেন্ডস অনেকেই আসছিল যারা গিটার ফিটার বাজাইতো, ড্রামস সবাই। দেন একটু ইনফ্লুয়েন্স পাইছি তার কাছ থেকে। অ্যান্ড অবভিয়াসলি মেন্টাল ওয়েভলেংথ মিলছে তার লগে আমার, বিকজ অবভিয়াসলি আর রক মিউজিক জনার একটা ডিফারেন্ট। তো তারপর আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্স, যেরকম 80s-এর ব্যান্ডস, 90s-এর ব্যান্ড, আর্লি 80s আর্লি 90s-এর ব্যান্ডসগুলো, এগুলো আমরা সব ইনফ্লুয়েন্স, তার থেকে আমরা ইন্সপায়ার হয়েছি। তো অবভিয়াসলি তখন একটা মনে যাচ্ছিল যে কেন না আমি একটু গান তৈরি করি। তখন আমার বন্ধুরা, তখন আমরা খুবই ছোট, ক্লাস 11-12 কিতা তখন, বাট ওই সময় থেকে আমি ভাবতাম যে একটা ব্যান্ড যাতে আমরা করি, নিজেরা গান বানাই। তো ওই সময়টা তখন আমরা পসিবল হয়েছে না। তারপরে ক্লাস 12-এ তখন কিছু দাদা আরো বন্ধুরা সবাই মিলে ডিসাইড করলাম যে না, একটু স্টার্ট করা যায়। তো আমরা যেহেতু গান ফান করছি, তো দাদারা হয়তো না একটু প্রোগ্রাম করি। তখন কিছু দুর্গাপূজার পরে যখন সবসময় প্রোগ্রাম হইতো, তো অনেক বাড়া দাদারা আমরা বলতো আও তোমরা গান করো। তো ওই ধরনের আমরা একটা স্টার্টিং হয়েছে আর কি। তখন ওই সময় আমার মনে হয় না শিলচরে খুব একটা ব্যান্ড আসিল যারা প্রোগ্রাম করে। তখন মোস্টলি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে নাটক টাটক সবকিছু হইতো শিলচরে। তারপর একটা অর্কেস্ট্রা যেটা কমন আসিল ওই সময়কারে, তখন ব্যান্ড সিনটা অতটা আসিল না। অ্যান্ড আই স্টিল রিমেম্বার কি আমরা একটা নিজেরা গান পারফর্ম করছিলাম, মানে এটা আমার পাড়াতেই করছিলাম। তো পাড়াটার স্টেজটা একটু বড় আছে, তো আমরা স্লট দেওয়া হয়েছিল 6টার সময়, কারণ তারপরে অন্যান্য আর্টিস্ট গাইব, যেটা নর্মালি হয়ে থাকে।
তো একটা গান আমরা গাইছিলাম, একটু একটু হেভি মেটাল ইনফ্লুয়েন্স আছিল একটু। আচ্ছা। তো গানটা লিরিক্স বাংলা আবার। হুম। ও একজন পাড়ার দাদা উঠে বসে এগুলো তো অপসংস্কৃতি। আচ্ছা। তো ওই সময়টা জিনিসটা আমার অত হিট করছে না। হুম। তখন আমার বাবার কাছে একজন কই গেছে যে তোমার ছেলে এই ধরনের গান করে, হুম। এটা তো তুমি এক ধরনের, তোমার ছেলে আরেক ধরনের হয়ে গেছে। আচ্ছা। তো তখন আমি বাবার ইয়ে করলাম যে গানটা তো বাংলাই আছে, হুম। গানটা তো অশ্লীল কিছু লেখা নেই। আসলে কিছু না। হ্যাঁ, গানটার সাউন্ডটা ডিফারেন্ট আছে। হুম। তো ওই সাউন্ডটা হয়তো অনেকে শিলচরে তখন নিছে না। ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। ওকে। শিলচরের যে চেঞ্জ যে উইসে যে আগে এরপরে হুম। হুম। টিল 2014-15 অব্দি, হুম। আই থিঙ্ক 16 অব্দি হতো। হুম। তুমি যে ব্যান্ডস গুলা কইরা, হুম। বহুত ব্যান্ড চাইছে। ওকে। দেন আমি কলকাতা শিফট করে যাই। হুম। কলকাতা শিফট করার পরে কলেজ লাইফে কিছু কমন ফ্রেন্ডসের লোকে হুম। মাধ্যমে আমি একটা ব্যান্ড জয়েন করি যেটার নাম ওয়াজুদ। ওকে। এটা একটা হিন্দি প্রোগ্রেসিভ রক ব্যান্ড আছে। ওকে। তো আমরা অলমোস্ট 8 থেকে 9টা গান নিজের গান বানাইছি। হুম। অ্যান্ড যে ফাউন্ডার মেম্বার আছিল অর্ণব এবং সৌমিক, তারা ফাউন্ডার মেম্বার আছে। লেটার অন আরো বহুত মেম্বার্সরা আইছে। বুঝছি। তো মিউজিকটা এমন আর কি যে তখন আমরা যেই একটা ইয়াং এজ, নতুন গান লেখা, নতুন ধরনের গান বানানি, নিজের ইনফ্লুয়েন্স যে ইন্সপিরেশন যেসব আর্টিস্ট আমরা শুনছি তার থেকে কনস্ট্যান্টলি ইন্সপায়ার হইতাম। সারাদিন গালি গান শোনা, গান লেখা, ওই যে একটা পাগলামিটা আর কি তখন খুব আসি। তো অবভিয়াসলি গান আমরা লেখছি, গাইছি, শো করছি। ইভেন VH1 এর ওয়ার্ম ফেস্ট করে একটা তখন একটা মানে ন্যাশন ওয়াইড কম্পিটিশন হতো আর কি। তো ইস্টার্ন জোন থেকে প্রবলি আমরাই যে হিন্দি ব্যান্ড আচ্ছা। একজন আসলাম। শিলচর বেস আসলো না? না, এটা কলকাতা বেসড। কলকাতা বেস। ওকে। ওয়াজুদ টোটালি কলকাতা বেসড আছে। ওকে। তো আস্তা ইস্টার্ন জোনে ওয়াজুদ একটা হিন্দি ব্যান্ড, বাকি সব ইংলিশ ব্যান্ড আছে। আচ্ছা। তো আমরা প্রচন্ড স্কেপটিক্যাল আসলাম যে না, মানুষে কিতা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, VH1 কে শুনবো হিন্দি। ফাইনালি আমরা ইস্টার্ন জোন চ্যাম্পিয়ন হই। ওকে। দেন আমরা যাই গ্লোবালি, মানে ন্যাশন ওয়াইড যেটা ফাইনাল, যেটা গ্র্যান্ড ফিনালে দিল্লিতে হয়, তো ওইখানে আমরা রানার্স আপ। আচ্ছা। তো যাই হোক, এটা একটা অ্যাচিভমেন্ট। সবকিছু একটা লার্নিং পিরিয়ড। তো এখান থেকে আমরা আরো ধরনের অনেক শোজ করি। তারপরে 2014-এ আমি আমার একটা পার্সোনাল রিজনে আমি গান বাজনাটা একটু ছাড়িয়া আচ্ছা। আই শিফটেড টু দুবাই। ওকে। তো আমি এখন স্টিল ইন দুবাই। বাট এই কামব্যাকের পিছনে একটা স্টোরি হলো যে একদিন মানে আমি এইবারই আওয়ার আগে আর কি, তো আমার বন্ধুর লগে কথা বললাম যে আমরা অনেক পুরানা গান রয়ে গেছে, এগুলো কিতা করতাম। তো এ কইলো যে তুই রেডি, আমি রেডি। আচ্ছা। তো তখন জাস্ট এই কথাটা উইছে ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলে জিনিসটা যে আমি হইতো শিলচর আসার পরে রাজেশ আমার একদিন কন্ট্যাক্ট করছে, দাদা একদিন আও, তোমার একটা কথা আছে। তো ওইখানে হ্যাঁ একটা কনসেপ্ট আমরা কইলো, যেটা কোলাবোরেশন করতাম বরাকবেলির সব আর্টিস্টরা একটা অ্যালবাম তৈরি করি যাদের মধ্যে সবের একটা একটা গান থাকতো। তুমি যদি একটা গানের কন্ট্রিবিউট করো, তোমার নিজের গান। আর আমি বলছি ওকে 100 বার কেন করতাম না। কামব্যাক থেকে সবচেয়ে বড় রিজন হইলো যে একটা বিগার কজ, যেটা হে ভাবছে একটা কোলাবোরেশন করিয়া যে বরাকবেলিতে যে 2014 বা 15 অব্দি বরাকবেলিতে ইন্ডিভিজুয়াল মিউজিক্যাল ফেস্ট হয়েছিল, যখন 4-5টা ব্যান্ডে মিলে একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে, যেটা আজকের দিনে নাই। বরাকবেলিতে হেভি মেটাল ইনফ্লুয়েন্স ব্যান্ডও আছিল, বরাকবেলিতে পপ রক ব্যান্ডও আছিল, বরাকবেলিতে বাংলা ব্যান্ডও আছে। বাট ওই সময় সবকটা ব্যান্ড যারাই আছিল তারা সবাই নিজস্ব গান তৈরি করতো। আজকের দিনে বরাকবেলিতে আর্টিস্ট আছে, আমি না করতাম না, কিন্তু তাদের মধ্যে কোনো ওই মানে ইন্টারেস্টটা নাই যে তারা নিজেরা গান তৈরি করতো, নিজেরা গান লিখতো, বানাইতো, শুনাইতো। এখন কেন ইন্টারেস্টেড নাই আমি ঠিক জানি না। হয়তো তারা স্কিল, তাদের সেই রকম স্কিল নাই, বা তারা স্কিলটা ডেভেলপ করতে চায় না। এটাই দুটোই রিজন থাকতে পারে, ইদার তার কাছে স্কিল নাই আর তারা স্কিলটা ডেভেলপ করতে চায় না।
তারা ভেরি হ্যাপি উইথ দ্য লিমিটেড রিসোর্সেস, যে আমি ওকে ভাই আমি এইটুকুনি করবো, কাভার্স করিয়া মানুষে শুনাইমু, আই এম হ্যাপি উইথ ইট। বাট এই মুহূর্তে যেটা দরকার বরাক ভ্যালিতে সবার জন্য আর কি, যে আর্ট অ্যান্ড কালচার ইজ ডাইং ইন বরাক ভ্যালি, যেটা কেউ এখন পর্যন্ত বুঝেন না। 2014 to 2025, what went wrong for Bharak Valley? More than a decade, no? More than a decade. আমি মিউজিক সার্চি, তো আমি তো তখন কলকাতা ছিলাম, বাট কলকাতা থাকার সময়ও আমি দেখছি বরাক ভ্যালিতে প্রচুর ব্যান্ডস অ্যালবাম বাইর করছে, অনলাইন হোক যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আজকের দিনে কেউ নাই। তো যে জিনিসটা মিসিং গেছে ওই জিনিসটা আবার রিকভার করার লেগা একটা কজ, যে সবাই রে একটা কোলাবোরেশন, একটা প্রজেক্ট করি, যাতে আমরা 10টা মানুষকে যদি ইন্সপায়ার করতে পারি, হাতে কলম লইয়া গান লেখা, গিটার বাজানি, গিটারে গান তৈরি করা, যেরকম ভাবে হোক। তো এটা একটা আমরা মেইন রিজন। আমার কামব্যাকটা যতটা বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বরাক ভ্যালির কষ্ট, যেটা আমার মতে এই মুহূর্তে আমি যেটা ফোকাস করলাম। আমি সাইড বাই সাইড আমি আরো কিছু গানের মধ্যে কাজ করলাম, যেটা আবার নেক্সট তুমি জানতে পারবে কিছুদিনের মধ্যে। বাট আপাতত দ্য মেইন প্রাইম ফোকাস এই মুহূর্তে এই কোলাবোরেশন অ্যালবামটা, যার জন্য আমি 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 থ্যাঙ্কফুল টু রাজেশ, যে হে একটা মানে এইরকম একটা প্রজেক্টের লিগে আমারে কুইছে, রিকোয়েস্ট করছে। মানে এটা না যে হে কুইয়ে আমারে ইয়ে করলো, এরকম না, আমার ভাল লাগছে যে একটা মানে কুইছে, অ্যান্ড আমিও বুঝলাম যে না, রিকোয়ারমেন্ট তো আছে বরাক ভ্যালির মধ্যে, যে ট্যালেন্ট আছে এরকম যে নাই, যে না এরকম না, বরাক ভ্যালির ট্যালেন্ট বাইরে আছে, অনেকেই জানে না। তো যদি তারা যদি আমরা না জানাইতে পারি, তাহলে যে নেক্সট জেনারেশন বরাক ভ্যালিতে পাইতায় না। তুমি যে 10 years আর গ্যাপ, it can extend up to 20 years, 30 years. Over to you. হ্যাঁ, ডেফিনেটলি। তো বাকি আমার এরকমই মিউজিক জার্নিটা, তো মিউজিক জার্নির আগে আমি আর্টের লোক রিলেটেড, আমি 2010 থেকে তখন থিয়েটার করতাম, তারপরে নিজের একটু ভাবলাম যে না একটু অভিনয়ে ট্রাই করি, যে অভিনয়টা একটু পারসিউ করা যায়। তো ওইটা করতে করতে ডাউন দ্য লাইন আমার একজন খুব ক্লোজেস্ট বাড়ি আসলো, তো তার নাম অরিজিৎ সূত্রধর, তোপা নামে সে বেশি পরিচিত আর কি। তো এ তখন মিউজিক করতো, শিলচরে একটা আইডিয়া রক্সের একটা প্রোগ্রামে হয়েছিল, ওইটার মধ্যে সে উইনার আসলো। ওইটা জেতার পরে এ আমার একদিন কইতে আসলো যে আমরা প্রফেশনটার একটু ইন্টারচেঞ্জ করে, আমি থিয়েটারে যাই আর তুই মিউজিকে আয়। তখন আমরা দুইজনে মিলিয়া দুইটা জায়গার ফিল্ডের যখন নলেজটা থাকবো, তখন আমরা ওইটার ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পারবো। করলাম সেম, আমি তারপরে আইলাম মিউজিকে, এ গেল থিয়েটারে। তো তারপর লাস্ট 2000, তো এই 2 বছর আগে সে মারা গেছে। তো তারপরে যে ওই যে ভ্যাকেন্ট প্লেসটা, ওইটারে ফিল তো আর করা যেত না, বাট ওই মিউজিক্যাল জার্নিটা তখন আমার কাছে হয়ে গেছে যে একটা চ্যালেঞ্জ হিসাবে আর কি। তো 2020 থেকে আমার যে ব্যান্ডটা আসলো আরপিএম, তো ওইটার মধ্যে আমরা স্টার্টই করছি অরিজিনাল দিয়ে। আমরা ফার্স্ট শো করছি সব অরিজিনালস, মানে আমরা নিজের লেখা গানগুলা আমরা রিলিজও করছি, পরিবর্তন রিলিজ করছি, পাল্টাতে হবে রিলিজ করছি। তো তারপরে আমরা এটা আসলো আমরা প্রত্যাহার অ্যালবামের। তো এখন আমরা এমন একটা এই যে দাঁড়ানিতে আসলাম যে সবারই কেরিয়ারটা ইম্পর্টেন্ট, আর আমরা এখানের মধ্যে মিউজিকটা করিয়া যে সোললি সার্ভাইভ করতে পারবো এটাও পসিবল না। তো তখন আমি লাকি যে আমার জবটা শিলচর বেসড আসলো, তো আমি এখানে করতে পারছি। বাট আমার ব্যান্ডমেটস গুলার মধ্যে একজন আসলো সৌম্যদীপ, তো সে মুম্বাইয়ে মিউজিক করে বলিউডের লিগেই কাজ করেছে, তো তার ওইখানে যেতে লাগবো। প্লাস অর্ণব অ্যান্ড অমিয়াংশু, তা অমিয়াংশু গেছে গিয়ে ব্যাঙ্গালোর, অ্যান্ড অর্ণব গেছে দিল্লিতে। তো তখন আমরা ওই ব্যান্ডটার যে অ্যালবামটা ওইটা আবার স্থগিত, তো ওই অ্যালবামটা আর আমরা রিলিজও করতে পারছি না, তার 2টা গান খালি আমরা রিলিজ করছি। তো কইতে গেলে তারপরে আমারও মিউজিক্যাল ক্যারিয়ারটা আমিও দেখলাম যে একটা চ্যালেঞ্জ বা একটা কজ নিয়ে দেখছিলাম যে শিলচরে বাংলা ভাষা নিয়ে অনেক স্যাক্রিফাইসেস আছে, মাতৃভাষা নিয়ে অনেক স্যাক্রিফাইসেস। তো আমি পারতাম অন্য ল্যাঙ্গুয়েজেও করতে, বাট আমি স্টার্ট করছি বাংলা ভাষাটা নিয়েই, কারণ যে গানটা আমি লিখি সেটা প্রোটেস্ট পোয়েট্রি আর কি। আমার ব্যান্ডের নাম আরপিএমটার কারণটা আসলো রক পোয়েট্রি অ্যান্ড মিউজিক, তো ওই পোয়েট্রিটা হইলো প্রোটেস্ট আর কি। তো তুমি গানগুলা শুনলে দেখতে পারবো ওইটার মধ্যে প্রোটেস্টের একটা ধাঁচ থাকে সবটার মধ্যে। বাট ওইটা যখন দেখছি যে না আর কন্টিনিউ করতে পারলাম না,
তখন ইন্সপায়ার তো করতে লাগে, কারণ সেলফ মোটিভেশন আমার ভালো তো আমি কোনো বাজে স্টেপ নিই না, বাট অনেকের তো এরকম মোটিভেশন নাও থাকতে পারে। তো তারপরে আমি ওই যে বাংলা পপ, যেটা আমার এই কয়েকদিন পরে রিলিজ আছে আর কি, তো ওই বাংলা পপ নিয়ে আমি কাজ করা শুরু করছি। বাট ওইটার মধ্যে স্টোরি টেলিং এ, মানে যেটা আমি আরপিএম এ করতাম, ওটা যেটা প্রোটেস্ট পোয়েট্রিটা আসলো, এখন এর প্রোটেস্টটা হয়ে গেছে একটু সফট বাট কমার্শিয়াল আর কি, যেটা তো এর লেগে বাংলা পপ। তো ওইটার মধ্যে সেম 4টা গান, যেটা আমার সেম স্টোরি টেলিং এর প্রসেসে, প্রত্যেকটা গানের পরে আরেকটা গান ওইটার ব্যাক এন্ড স্টোরিটার লেগে ওইটা কন্টিনিউ হয়। এখন এই থ্রু আউট জার্নির মধ্যে আমি যদি আজকে সৌভিক দা আমারে কইলো যে আমি থ্যাংক ইউ কর, আমি থ্যাংক ইউ জানাই মু সৌভিক দারে। যদি সৌভিক দা শিলচর থেকে গিয়া ওয়াজুদের ওই নামটা বা ওই পারফরমেন্স গুলা তুমি যদি কখনো শুনো, একটা আমি তো বেস লাভার, তো বেস গিটার বাজাইও বেস বাবা সুমনের থেকে ইন্সপায়ার্ড হওয়ার, বাট এরার যে কিছু গান আছে তুমি শুনলে বুঝবা যে কেনে এই মানুষটারে অ্যাডমায়ার করতে লাগে। যেরকম তুমি কম্পোজিশন দেখবা এরকম প্রোগ্রেসিভ সব সেম। আরেকজন আর্টিস্ট সৌম্যদীপ, সে আমার ব্যান্ড মেম্বার, সে আমার বেস্ট ফ্রেন্ড, বাট এর যে স্কিলটা বা এই শহরের লিগে সে 350টার উপরে গান বানাইছে এই শহরের, কিন্তু কেউ জানে না তার ব্যাপারে। গানগুলো তুমি সব ইন্ডিভিজুয়াল কেউ কাছে আছে, সাউন্ড ক্লাউডে পাইবা কিছু গান। তার মধ্যে একটা ব্যান্ড আসতো যাযাবর, সেই যাযাবরের হয়তো অনেকে জানে না তার অরিজিনাল রিলিজড, কিন্তু ওই গানগুলো শোনার কোনো জায়গা নেই। সেটা আমি শুনছি সৌম্যদীপের ঘরে, যে তারারও গান আছে এরকম। তুমি প্রায় অনেক আর্টিস্ট আছে, কিছু কোলাবোরেশন, কিছু ফিউশন, যেটা সৌম্যদীপের কাছে যাওয়ার পরে আমি জানলাম যে এই ভ্যালির মধ্যে অরিজিনাল মিউজিক, বাট তারা ওই জিনিসটা রিলিজ করতে পারছে না, বা হয়তো সাউন্ড ক্লাউডের কোনো জায়গার বা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে আছে যেটা আমরা জানি না। আজকে সেম আমরারও ধরো ইউটিউবটা যদি না থাকতো বা এরকম প্রচলন যদি না থাকতো, তাহলে আরপিএম এর এক্সিস্টেন্সও কেউ জানে না, বা আমরা কি করছি, কারণ খুব শর্ট স্প্যানের লিগে আমরা কাজ করছিলাম, তারপরে এটা শেষ হয়। তো ওইভাবেই তারার কাছ থেকে ইন্সপিরেশন গুলো আমরা পাইছি। আজকে আমি সৌভিকদার সাথে বইয়া আমি এখানে তোমার সাথে কথা কইলাম, বাট ওইটার আমার একটা খুশিও আছে এনার, যে এই মানুষটার লিগে কিন্তু ওই সময়ের মিউজিক গুলো আমরা ভাবছি যে না এখানে করা যায়, যে আজকে অরিজিৎ সূত্রধর আছে, সে আজকে নাই, বাট তারও নিজস্ব অরিজিনাল মিউজিক তার কাছে রাখা 4টা গান। কারণ আমি যেহেতু ক্লোজ এর লিগে জানতে পারি, সৌম্যদীপ আমার একদম ক্লোজ, এর লিগে আমি জানতে পারছি যে শিলচরের মধ্যে যাযাবরের যে অরিজিনাল আছে, অন্য আরো ইন্ডিভিজুয়াল আর্টিস্ট যারা সোলো আর্টিস্ট তারারও গান আছে, কিছু মেটাল ব্যান্ড আছে যেখানে ঠিক তোমরা যখন মানে করতায় সিনের মধ্যে, এখানে যখন শো হইতো তোমার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে শো হইতো, ওইখানের মধ্যে একটা ফেস্টও হইতো এরকম ভাবে তোমার হেভি মেটাল নিয়া, তখন তারারও গান সৌম্যদীপের কাছেই আসলো। এটা তোমার মানে 13-14 এরকম একটু ব্লাড আছে এই জিনিসটা, বাট মানে ওই এরাটাই আর কি, যে এরাটার মধ্যে তোমার মানে তখন হইতো এরকমই। তো ওইটারে তারা যখন মানে করতে 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 একটা এমন প্রচলন হয় যে অরিজিনাল মিউজিকটার এক্সিস্টেন্সটা তুমি আজকে তুমি দেখো, বা তুমি দেখবা যে সেরকম নাই। আমরা 2020-এ যখন শুরু করছি তখন আমরার সাথে শরিক কই আর একটা ব্যান্ড আসলো, তারাও তারার গান বাইর করছিল। তারপরে গ্রহরাজ করে একটা ব্যান্ড, তারাও তারা অরিজিনাল বাইর করছে। প্রথমে তো অরিজিনালটা বাইরিত, তারপরে তুমি অন দ্য প্রসেস গিয়ে তোমার কোয়ালিটি, তোমার সাউন্ড, তোমার মিক্সিং মাস্টারিং তুমি গিয়ে বেটার হইব। কারণ আজকে আমি এখান থেকে বইয়ে যে সোর্সটা পাইমু মিক্স মাস্টার করার, সেটা বাইরে থাকলে ডেফিনেটলি বেটার অপশন আমি পাইমু। বাট আমি এখান থেকে যদি অ্যাটলিস্ট ক্রিয়েট করাটা শুরু করি, ডাউন দ্য লাইন 3-4 বছর পরে কে জানে যে তোমার এটা গার্নিশ হয় না জিনিসটা। তো তখন অনেক জিনিস মিসিং হইতো। একটা অরিজিনাল রিলিজ হইলো নভেম্বরে, ধরো 2019 না 20 এরকম, আমরা তারপরে রিলিজ করলাম আরপিএম, তারপরে তার 1 মাস আগে গ্রহরাজ রিলিজ করলো, তারপরে আবার অরিজিনাল মিউজিক নাই, ব্যান্ডের তুমি যেটা পারফরমেন্স করে নাই। তখন আমার ব্যান্ডটা ভাঙছে, তো আমিও ওই জিনিসটারে কন্টিনিউ করতে পারলাম না। কিন্তু তারপরে তো শো তো হয়েছে, শহরে তো শো হয়, কিন্তু তুমি যেখানে দাঁড়াইবা, ধরো তুমি যাইরায় শো শুনরায় কেউ বাজার বা কোনো ওয়েডিং এ দেখো, তুমি দেখবা ম্যাক্সিমাম গান সব কভার, ম্যাক্সিমাম কেন 100%, আমি এটা 95%ও ক্লেম করতাম না, 100% গান সব কভার। তো ওই যে সৌভিক দাই যে কথাটা কইলো যে ওইটার কি এফোর্ট দেওয়া যায় না, ওটা বেসিক্যালি দিতে তো লাগে, নাহলে একটা সিন চেঞ্জ হইব কেমনে। আজকে 10 বছর পরে সৌভিক দা ব্যাক করছে,
আজকে যে অ্যালবামটা আমরা প্ল্যানিং করলাম মিক্স অ্যালবামটা, ওটার মধ্যে তো সবিকদার অরিজিনাল, আমার অরিজিনাল থাকবো, অন্য আরো যার সাথে আমরা কোলাবোরেট করলাম তারারও অরিজিনাল। তো তুমি দেখো 1 বছরের স্প্যানে 6টা অরিজিনাল কিন্তু একটা অ্যালবামে পার। আমার যেটা নিজস্ব রিলিজ আছে কয়েকটা দিন পরে, ওটার মধ্যে 4টা অরিজিনাল আছে। তো এরকম করে যদি সিনটার মধ্যে যদি অরিজিনাল গানের যদি দাপটটা থাকে, তখন কিন্তু যে তোমার অর্গানাইজ করার লেগা বা যে তোমার ডাকের কন্ট্যাক্ট করে যে তুমি শো করো, সেটাও কিন্তু তুমি দেখবা যে তারাও তোমার কর যে দাদা তোমার যে অরিজিনাল গানটা আছে তুমি গাইও। লিটারালি আমি এখানে পারফর্ম করতাম যখন টপার স্পেস আসলো, তখন আর সবাই লিরিক শিট নিয়ে বইয়ে মুখস্থ করতো জিনিসটা। তো এটা আমি ব্রেক করলাম না, বাট 1-2 হইলো তো তারা তো কানেক্ট করছে দেখি। তো এটা তো আমার থেকে তো আরো বড়, তারা তো এখন ব্যান্ড আছে অনেকেরই যারা ইনিশিয়েটিভ নিলে জিনিসটারে প্রোগ্রেস করা যায়। তো ওই প্রোগ্রেসের চিন্তাধারাটা নিয়েই ভাবছিলাম যে দেখো এখন সোলো আছে, সবিকদাও এখন সোলো করে, সবই আমরা সোলো ভাবে তো আর জিনিসটা কতটুকুই আগাইবো, যারা ব্যান্ড আছে সবার সাথে আমরা কোলাবোরেট করি, যত আর্টিস্ট ইরেসপেক্টিভ অফ এনি ল্যাঙ্গুয়েজ, মণিপুরি হোক, সেটা হিন্দি হোক, ইংলিশ হোক, বাট জিনিসটা অরিজিনাল থাকতো আর কি, বরাক ভ্যালি। কারণ এই জায়গার তো সিনটার তো উঠতে লাগে না। তুমি আজকে যে কোনো জায়গাতে যাবে, তুমি আজকে কলকাতায় যাও, কলকাতায় গেলে তার একটা নিজস্ব সাউন্ড আছে, তুমি গুয়াহাটিতে যাও, ইনফ্যাক্ট ত্রিপুরাতেও যাও, তুমি সব জায়গাতে তুমি একটা নিজস্ব তার এসেন্স আছে। তুমি বরাক ভ্যালিতে যদি যাও, তুমি কি এসেন্স, তুমি তোমার যদি কোনো বন্ধু হয়, তোমার যদি বন্ধু হওয়ার পর তুমি করলো যে না একটা বরাক ভ্যালি তুমি এরকম গান শোনাও, তো তুমি তখন তোমারও কনফিউশন থাকবো যে না আমি কোনটা গান শোনাইতাম, বা একটা প্লেলিস্ট যদি তোমার বানাইতে লাগে 1 ঘন্টার, মনে হয় না এটা চাপ আছে। আন্ডারস্ট্যান্ডেবল, বাট আমার মানে অনেকগুলি প্রশ্ন মাথার মধ্যে হয়, বাট আমি জানতে চাই যে মানে তুমি যেরকম মেনশন করছো যে সবিকদা বাইরে গিয়া অ্যান্ড হি ডিড লট অফ থিংস, যেটার কারণে ইন্সপিরেশন পাইছো, একটা ফুট স্টেপ কাইন্ড অফ একটা ব্লু প্রিন্টের মতন কাইন্ড অফ ইউ গট অ্যান আইডিয়া। তো অবভিয়াসলি এটা একটা ফ্যাক্ট যে আজকে যদি ইফ ইউ টেক অ্যান এক্সাম্পল অফ জুবিন গার্গ ফর এক্সাম্পল, জুবিন দা ইজ প্রবাবলি সামওয়ান যে নর্থ ইস্ট থেকে আসাম থেকে বেরিয়ে গিয়া বলিউডের মধ্যে গিয়া এন্ড হি ডিড লট অফ থিং, নট জাস্ট বলিউড এন্ড লাইক সো মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বাংলার মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এন্ড হের যে পাথ যে ক্রিয়েট করিয়া হে যে দিছে যে ব্লু প্রিন্ট, এন্ড এটা অনেক আর্টিস্টের লেগিয়া মানে ইটস এ ক্লিয়ার কাট প্রসেস, আচ্ছা এরকম ভাবে যাইতে লাগবো আগে। এরকম বরাক ভ্যালির থেকে কেন আমরা কেউরে পাই না বা মিসিং? ফার্স্ট অফ অল জুবিন গার্গরে সবার আগে আর কি, জুবিন গার্গ বলিউডে ফেমাস হওয়ার আগে জুবিন গার্গ নিজের গান দিয়ে ফেমাস। আজকের দিনে জুবিন গার্গের মায়াবিনী গান সবাই শুনে, মায়া গানটা সবাই শুনে। ইভেন জুবিন গার্গের একটা হিন্দি অ্যালবামও আছে। জুবিন দা নিজের গানটা নিয়েই বেশি আছে। বিফোর স্টেপিং ইনটু দ্য বলিউড হ্যাঁ নিজের গানটা হ্যাঁ প্রমোট করছে, নিজের গান, নিজের ল্যাঙ্গুয়েজের নিজস্ব গান, নিজের লেখাও, নিজের কম্পোজ করাও। তো জুবিন দা তো একটা ভাস্ট মানে জিনিস ব্যাপারটা। তো জাস্ট একটা ফর অ্যান এক্সাম্পল আর কি, যদি একটা আর্টিস্ট সত্যিকারের অর্থে যদি হে মিউজিক করতে চায় বা নিজের আর্টটারে চিনাইতে যায়, তখন তার নিজস্ব ক্রিয়েটিভিটি লাগবেই লাগবে। তুমি অরিজিৎ সিং এর 10টা গান কভার করো না, ইউ কান্ট বি অরিজিৎ সিং। তুমি জাস্ট এর গান গাই রায়, ইউ হ্যাভ নো আইডেন্টিটি অফ ইয়োর সেলফ, মানে তোমার কিচ্ছু নাই, তুমি জাস্ট একটা লিপসিং করলে না। তুমি যদি ক্রাউডের যে রিয়াকশনস গুলো থাকে, ক্রাউড যে ওটা করে ওয়ান্স মোর, বা ক্রাউডের যে চিয়ারটা করে, ওইটা আমি মনে করি মানে কারেক্ট করে যদি আমি ভুল করি, যে যদি সেই গানটা অন্য কোনো XYZ আর্টিস্টও গায়, সেম অ্যাপ্রিসিয়েশনই পাইব। হয়তো গাওয়ার ধরনটা আলাদা থাকতে পারে, বাট ওই অ্যাপ্রিসিয়েশন তো তার লিরিক্সের, অ্যাপ্রিসিয়েশন তো তার কম্পোজিশনের। তোমার নিজস্ব এসেন্সের লেগে তো তোমার নিজের গান লাগবে। তুমি যদি আজকে তোমার কোনো জায়গাতে মার্ক রাখো, বা আজকে যেরকম 19শে মের কোথাও যে কয় 19শে মের, এটার তো একটা ইম্প্যাক্ট আছে দেখি, সেটা 19শে মের একটা ক্যালেন্ডারের মধ্যে আমি এই জিনিসটাকে পালন করি আজকে অব্দি। তো তোমার যদি নিজস্ব মার্ক না থাকে, তা তুমি কেমনে রিপ্রেজেন্ট করবে? একটাই জিনিস, তোমার অরিজিনাল লাগবে। সবচেয়ে বড় কথা যে মানে মানুষের অনেকে ভাবতে পারে যে আমি অরিজিনাল গান গাইয়া আমি কতটুকু সাকসেসফুল হইব, ডিপেন্ডস অন ইউর কোয়ালিটি। 100%।
তোমার কোয়ালিটি যদি তুমি মানে ভাবোই না এটা নিয়ে, তাহলে তোমার অরিজিনাল গান তুমি 10টা বানাইলো তাহলে কিছু হইতো না। অরিজিনাল গান কেন বানান না? আমার যেটা মনে হইতেছে মানে অরিজিৎ, যেটা আমি এখন সত্যি কথা বললাম, যদি আমি জানি না জিনিসটা খারাপ হইতে পারে, আমার যেটা মনে হইতেছে যে আজ থেকে 10 বছর আগে যে শিলচরের মধ্যে যেসব গিটার প্লেয়ার, যেসব ড্রামার্স, যেসব মানে যাদেরকে আমি দেখছি আর কি, আমার থেকে অনেক ছোট এরা, তারা অনেক ট্যালেন্টেড আছে। তারা হয়তো নিজস্ব পার্সোনাল চয়েস, তারা এখনো হয়তো বিক্ষিপ্তভাবে মিউজিক করে, অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় অন্যভাবে মিউজিক করে, বাট তারা যতটুকু তারা স্কিল আছে এখনকার মধ্যে, আমি এখন যাদেরকে দেখতেছি আমি আশেপাশে, তার মধ্যে সেটা নাই। মানে তোমার একটা দেখো, একটা গান তৈরির জন্য তোমার একটা পার্টিকুলার স্কিল দরকার, একটা লেভেল দরকার আছে। আর তুমি যদি লেভেলটা রিচ আউট না করতে পারো দেন তুমি পারতে না। অ্যান্ড আমার মনে হয় তারা এই জিনিসটা জানে, তার লিগে তারা করে না। অর এলস তারা হয়তো ভাবে যে করিয়া কিতে হইতো, ইজিয়ার ওয়েটা হইলো অন্যের গান গাই, গেট দ্য মানি, বাড়ি যাই, শেষ। আজকের দিনে মানে সোশ্যাল মিডিয়ার আজ থেকে 10-12 ইয়ার্স ব্যাক ওই রকম আসিল না। আজকে তুমি ভাইরাল, যে কোনো জিনিস তুমি ভাইরাল হইতে পারো। আর যদি তোমার কাছে স্কিল থাকে, তোমার কাছে সুন্দর গান বানানোর ক্ষমতা থাকে, তুমি ভাইরাল হইতে পারবে। হ্যাঁ, মিডিয়াম লাগবো, মার্কেটিং থাকবো, অনেক কিছু আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার স্কিলটা বহুত দরকার। তুমি হাজার একটা বুস্ট করে দাও তোমার পোস্ট, কোনো লাভ নেই আনলেস এন্ড আনটিল তুমি মানুষের মন ছুতে পারবে। মানে আসামিজ ইন্ডাস্ট্রির মধ্যে আই থিঙ্ক দে হ্যাভ ডান এ রিয়েলি গুড জব, স্পেশালি ইফ আই ক্যান মেনশন একজনের নাম, শঙ্কুরাজ কোনওয়ার। হ্যাঁ, একদম লোকাল Brilliant artist. ব্রিলিয়েন্ট আর্টিস্ট ফ্রম বর্ন অ্যান্ড বট আপ ইন আসাম। ওই ল্যাঙ্গুয়েজেই হের নিজের কম্পোজ করা, নিজের ও অ্যাকচুয়ালি কিন্তু গুয়াহাটিতে না, নট গুয়াহাটি বাট নাম কই না, মানে আমরা ভাবতে পারি যে গুয়াহাটির থেকেই হয়। ইজ আউটসাইড অফ গুয়াহাটি না, সো আউটসাইড অফ গুয়াহাটি তো বড় গেলিও না, বরাকবিলিও আছে, সেখানে আমরা করলাম না। দ্যাটস দ্য থিং। বাট ট্যালেন্টের কমি নাই, ট্যালেন্টেড কমে, স্কিল ডেভেলপ করতে চায় না কেউ। ফার্স্ট অফ অল সবাই এখন ইজি ওয়ে আউট চায়, যে গেলাম আমার প্রোগ্রাম আছে, আমি গান গাইলাম, টাকা নিলাম, আই গেলাম। তো এটাতে কিতা হয়, এটাতে মানে বেশি কিচ্ছু হইতো না। মানে ওই যে 10 ইয়ার্সের গ্যাপটা আছে জানি, এটা আনাদার 20 ইয়ার্স 30 ইয়ার্স হয়ে যাইব। মানে আমরা বার ব্যাক টু জিরো হয়ে গেছে। শঙ্কুরাজ যেটা করছে, হে তো একটা অন্য জায়গা থেকে এসে, তার মানে শঙ্কুরাজের মতন ছেলে আমরা বরাকবিলি তো থাকতে পারে, বা নেক্সট জেনারেশন আইতে পারে। কোন সময় আইব, যখন তারা কিছু দেখবো। আমি একটা ছোট্ট কথা কইলাম, রিসেন্টলি আমার পাড়ায় একটা ছোট্ট একটা প্রোগ্রাম হয়েছে। আমার পাড়ায় একটা ছোট্ট কালী পূজা, ছোট্ট একটা প্রোগ্রাম কালী পূজার পরে। তো ওইখানে একজন আর্টিস্ট আইসেন ওনার মেয়েরে নিয়ে। তো ওনার নাম নুপুর দত্ত, ওনার মেয়ের নাম রিজা দত্ত। দুজন মা মানে বাবা আর মেয়ে দুজনই গান করে। তো উনি গান করার পরে একটা কথা কইছেন, মানে এরকম কইছেন যে আমার খুব ভালো লাগলো যে আপনারা আমার ইনভাইট করছেন, আর এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেন কন্টিনিউয়াসলি হইতে থাকে। এখনকার শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান কমে গেছে। পূজার সময় 3 দিন বা মানে খাওয়ানি হইতেছে, 3 দিন খাওয়ানি হইতেছে, কিন্তু ওই জায়গায় যদি একদিন খাওয়াইয়া বাকি 2 দিনের যে বাজেটটা, ও যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের লেগে যদি ইনভেস্ট করে যে কোনো পূজা কমিটি, তাতে 2টা জিনিস লাভ হয়। একটা হলো মানুষের একটু প্রোগ্রাম দেখার সুযোগ পাইলো, অ্যান্ড বাচ্চা কাচ্চা অনেক থাকে, তাই নিজে করে যে তুমি আমারে ডাকিও না, তুমি অন্য কারো ডাকো। তো বাচ্চারা যদি আয়, তারাও একটু ইন্সপায়ার হইব। একটা ছোট মেয়ে গিয়া নাচলো, একটা ছোট ছেলে উঠে গিয়ে তবলা বাজাইলো, একটা ছোট কেউ কবিতা কইল, তারপরে গান করলো। তো ওইভাবেই না একটা ছেলে কইব না আমিও কিছু একটা করি, আমারও ইন্টারেস্ট জাগবো, তারও মানে তার ছেলেরও ইন্টারেস্ট জাগবো, তার মেয়েরও ছোট মেয়েরও ইন্টারেস্ট জাগবো, অনেক আছে এরকম। তো এই জিনিসটা কিন্তু যেটা মানে কইলাম ফার্স্টেই, আর্ট অ্যান্ড কালচার ইজ ডাইং। এটা জাস্ট কোনো ইরেসপেক্টিভ অফ জনার অফ মিউজিক, তাই তো আর রক মিউজিক করলাম। ডু ইউ থিঙ্ক ডিজে কালচারে অনেক ইম্প্যাক্ট করছে এই জিনিসটা? ডিজে কালচার তো মানে আমি কইতাম না, সরি, ডিজে মিউজিকটা তো প্রপার সেন্সে তো ডিজে মিউজিক কই, মানে কিদা ডিজে মিউজিক কইরা তুমি
ভাষা নিয়ে মিউজিক, আমরা তো ডিজে মানে আমার যেটা মনে হচ্ছে শুনলাম না যে অনেক ইভেন্ট হয়, ডিজে নাইটস হয়। না, এটাতে আমি আই ডোন্ট এগ্রি উইথ ইউ। মানে এটাতে কোনো ইম্প্যাক্ট হয় না, এটা একটা ফর্ম অফ মিউজিক, ঠিক আছে? দেখেন না, মানুষের এরকম একটা অর্গানাইজেশন, মানে এরকম ইভেন্ট করা হচ্ছে, যে ইভেন্ট করতেছে হে যদি ডিজে ইভেন্ট করে ফাইন, হে যদি মানে ওইটাই আমরা চাইলাম যে যদি একটু অন্য ইভেন্টও করে, মানে একটা প্যারালালি সবকিছু যদি ইকুয়ালি চলে তাইলে একটু লাভ আছে। না, ওইখান থেকে একটা জিনিস শিকার আছে, তুমি যদি একটা ডিজে প্রোগ্রাম হয় তো অ্যাটলিস্ট তুমি ক্রাউড ক্যাপাসিটি কত থাকে, 100, 150, 200, মানুষের স্পেন্ড কত করে, 500, 1000 করের, তো তার মানে মানুষের স্পেন্ডিং ক্যাপাসিটি তো আছে, কিন্তু কোয়ালিটিটা কে দেন না? ওটা কি ক্রাউডের রিকোয়ারমেন্ট নাই কোয়ালিটি, নাকি যারা অর্গানাইজ করে তারারই শহরের দিকে লুক আউট নাই? যতটা ডিজে আয়, তুমি কি ভাবো শহরের মধ্যে ডিজে নাই যারা সাউন্ড করে? আছে, আয় কই থেকে? গুয়াহাটি, কলকাতা, বাইরে থেকে নিয়ে আয়। তো কনসেপ্টটা আমরা এরকম হয়ে গেছে I don't think they একটা। are extraordinary, sorry. না 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 না, আমি এরা কোনো এক্সট্রাঅর্ডিনারি ডিজে না যারা আইতাছে বাইরে থেকে। আমি নাম করলাম না কোন জায়গাতে হয়েছে, রিসেন্টলি যেটা হইলো দেখলাম, আমার মনে হয় না খুব একটা এক্সট্রাঅর্ডিনারি। কারণ তুমি তো ওইখানে গিয়ে ওই মানে গানটাই তো তোমার প্লে হয়, তোমার তো সেট লিস্ট থাকে, 10টা 20টা তোমার সেট লিস্ট থাকবো, ওইটারে তুমি মিক্স করলায়, ওইটারে তুমি চপ করলায়, ওই অন দ্য স্পট না। তো তুমি 10টা গান সেম আবার আইজার ওই অরিজিনালের কথায়, ওই 10টা গান তো কারুর না কারুর অরিজিনাল না। সেম গান যদি আমার এই ভ্যালির থেকে হয়, ধরো বিধান লস্কর, আজকে তুমি এমন একটা দশমিক কো যেখানের মধ্যে ওনার গান বাজে না, কইতে পারবে তুমি মার্ক করানি নাই জায়গা। এখন টাইনের গান কি অন্য কোনো ডিজে কি নতুন ভাবে প্রডিউস করে না? করে, বেস বুস্ট করে, অন্য ইনস্ট্রুমেন্টও অ্যাড করে, করে তো। তো আজকে যদি কে জানে যে যদি একটা কোনো মানুষের গান আমরা এখান থেকে ভ্যালির থেকে বাইরে, আর সেটা যদি কেউ বাইরের কেউ মিক্স করে না, ইউ নেভার নো, হইতেই পারে। আর আজকে তো প্ল্যাটফর্মের অভাব নাই, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এত বেশি, ফাইবার আছে তোমার কাছে, তুমি গান বানাও, অ্যারেঞ্জ করো, একটা ল্যাপটপ দিয়ে মিউজিক হয়। আমি একটু আগে একটা জিনিস শুনাইতে আসলাম, ওইখানের মধ্যে পুরা মিউজিকটা কিন্তু এই একটা ল্যাপটপের মধ্যেই বানানে। মিক্স মাস্টার করতে লাগে, তোমার যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে লাগে, তুমি পাঠাও ভাইবারের মধ্যে, তুমি কানেক্ট করো কারোর সাথে, তুমি তোমার পে করো 3 মিনিটের গান, তোমার পার মিনিটে তুমি পে করবে, তোমার মিক্স এন্ড মাস্টার হয়ে যাবো একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেল কোয়ালিটি। তো তুমি তো তোমার স্কিলটা দেখানোর তোমার কাছে স্কোপ আছে এরকম, যেটা আগে যদি যেই সময় ধরো সৌভিকদা তারা মিউজিক করছে, বা রোহনদার যে আলোকবর্ষ অ্যালবাম তারা করছে, তারা সবকিছু রেকর্ডিং এর প্রসেসটাই আলাদা আসলো। আজকে সৌভিকদা তারা যখন তারা প্রথম অ্যালবাম করছে তখন রেকর্ডের প্রসেসটাই তোমরা আলাদা। আজকে ডিটে তো রেকর্ডিং এর প্রসেসটা আরো ইজি হয়ে গেছে। আজকে ঘরের মধ্যে একটা হোম স্টুডিও আমার নিজেরও আছে, তো আমি ওইখান থেকে স্ক্র্যাচ পাঠাইতে হইলে আমি এখান থেকে পাঠাই দিই, একটা মেইল জাস্ট করতে লাগে, রেকর্ড করে পাঠাই। অন্য মানুষেরও তো সেম জিনিসটাই সেট আপ, তো আর বেশি টাকা তোমার লাগে না। ওটা তুমি যেহেতু তুমি কাভার শো কররা, ইউ আর আর্নিং মানি, তুমি ওইখান থেকে তুমি একটা তোমার স্টুডিও সেট আপ করো, যেখান থেকে তুমি ভোকাল গুলো তুমি পাঠাইতে পারো, অ্যারেঞ্জমেন্ট তুমি এখান থেকে ফাইল পাঠাইবে, তার কাছে যাওয়ার পরে মিক্স এন্ড মাস্টার হয়ে গেলে তো তোমার ফাইলের কোয়ালিটিটা বাড়ে গেল। তো এই যে বেসিক যে ট্রান্সফরমেশন একটা প্রসেসের থেকে আরেকটা প্রসেস, ফার্স্ট তুমি গান লেখা, তোমার কম্পোজ করা, তারপর তুমি অ্যারেঞ্জারের কাছে যাওয়া, ওইখান থেকে তুমি মিক্স এন্ড মাস্টারের প্রসেসটা, এটা কিন্তু আজকের ডেটে অ্যাচিভেবল। আমি মানে এটা আমি ডিনাই করতে পারতাম না যে আজকের ডেটে যে আমি শিলচরে বই এই জিনিসটা করতে পারতাম না। এনিওয়্যার, যে কোনো জায়গায় তোমার এমন, আমি একটা আর্টিস্টের নাম কইরাম, আমি এটা জানি না এখানের মধ্যে কোয়া ঠিক হইব কিনা, SOM. তুমি তার খালি ইনস্টাগ্রামটা একবার দেখিও, র্যান্ডাম একটা রুমের মধ্যে সে যে পপ গান বানাইছে 15টা গানের, তুমি ব্লোন হয়ে যাবে। মিউজিক দিয়ে তুমি শোনো প্রথম থেকে লাস্ট অব্দি, কখন শেষ হয় কখন শুরু হয় তুমি ধরতেও পারতে না। তো এইসব জিনিস তো সে তার ঘর থেকেই করে। এরকম আর্টিস্ট আমি তোমার শত শত নাম দিয়ে কইতে পারবো, বাংলাদেশের কিছু মানুষ আছে যারা আমি মিউজিকে ইন্সপায়ার্ড আর কি। আজকে বেস বাবা সুমনেও যদি তোমার সাউন্ড, তুমি 2008-এর সাউন্ড শুনবে, 2025-এর সাউন্ড শুনবে, তুমি কি পলিফিয়া, তুমি ওই লেভেলের সাউন্ড। তো আজকে অ্যাচিভ করা যায় সবকিছু যদি তোমার ইচ্ছা থাকে। তুমি যদি আজকে এখান থেকে যদি তুমি করতে চাও, তুমি অরিজিনাল মিউজিক দিয়ে কোরিয়া সিনটারে চেঞ্জ করতে পারবে। ওই যে নূপুর দত্ত তাইনের যে কথাটা কইলো, এটা তো কতটুকু আঘাত পাইছে একটা মানুষের পাওয়ার পরেই তো এই কথাটা বাইর হয় না।
তাই কিন্তু আমরা জনার মিউজিক থেকে বিলংই করে না, কিন্তু তাই একটা একটা হিউজ গ্যাপ দেখতে পাই না, বিকজ তাই তো আপনার থেকে সিনিয়র, তাই তো অনেক দিন ধরে গান গাইরা, অনেক দিন ধরে প্রোগ্রাম করি এরা, এই সিজনাল যে প্রোগ্রামগুলো হয়, তাই না একটা দেখছেন যে এখানে একটা গ্যাপ তৈরি হইতেছে, প্রোগ্রামের সংখ্যা কমতেছে, মানে নিউ আপকামিং জেনারেশনগুলা এরকম ইন্টারেস্ট নাই মিউজিকের প্রতি, যেটা যে ধরনের মিউজিক হোক, তবলা বাজানি একটা আর্ট, শিখতে গেলে গান গাওয়া, গান যেটাই হোক, তো ওই ধরনের জিনিসগুলো তাই দেখছেন গ্যাপ, তার মানে বোঝা যায় যে আমরা বরাক ভ্যালির অবস্থাটা কোন জায়গায়। আর যে তুমি কইলে ডিজে মিউজিকটা, আমি আরেকবার এই পয়েন্টে আইলাম, লাস্ট এটা ছোট্ট একটা পয়েন্ট আমি অ্যাড করা আসিল, যারাই অর্গানাইজার they should also encourage the young talents from বরাক ভ্যালি। দেখো আমরা যে কোলাবোরেশন অ্যালবাম, আমরা কিন্তু কোনো রকমের শো কাউর কাছ থেকে চাইলাম না, আমরা চাইলাম যে আরো আরো আর্টিস্ট আইতো, আমরা লোক জয়েন করতো। আমরা আপাতত 5 জন সিলেক্ট করছি, 5 জন আমরা সিলেক্ট করি এভাবে করছি না, মানে 5 জনের লোক ডিসকাস করছি, 5 জন রেডি রাজি হয়েছে, কেউ কেউ আমরা সিলেক্ট করলাম না, বাট রাজি হয়েছে এরা আমরা লোকে জয়েন করতে। খালি আমরা একটাই ক্রাইটেরিয়া, মানে আমরা যে ক্রাইটেরিয়া, মানে আমরা নট, মানে আমরা না, এটা ভ্যালির ক্রাইটেরিয়া, যে সাউন্ডটা যাতে যতটুকু বেটার পারা যায়। কারণ একটা মানুষ, ধরো আমি একটা এক্সাম্পল দিই, যদি কোনো একটা গান সবিক দেয়, কোনো একটা গান আমার একটা ফ্রেন্ড দিল, তো তারার যে মিক্স এন্ড মাস্টারের কোয়ালিটি, সাউন্ডটা, তুমি যখন একটা ডাউন দ্য লাইন পুরো অ্যালবামটা শুনবে, 5টা গান ধরো, ফার্স্ট গানটা শুনলে তুমি একদম ব্লোন হওয়া মিক্স এন্ড মাস্টার, সেকেন্ড গানে আইলে একটু ডিটোরেট করে, আর থার্ড গানে গেলে গিয়া তুমি যেখানে শুনতে তোমার অকপট লাগে, তো তখন তোমার কে দেওয়া যে না ভাই আমার তো ভ্যালি স্ট্যান্ডার্ড এরকম। তো এটা ভ্যালির রিকোয়ারমেন্ট, খালি জাস্ট আমি হয়তো ইনিশিয়েটিভটা আমার মাথায় এসে আমি এটা শেয়ার করছি, আমরা এটা করার লিগে নামছি, ওইখানে তো খালি আমরারে দিয়া না। ভ্যালিতে কি কোনো হিপহপ আর্টিস্টও নাই, আমরা কোনো বেরিয়ার নেই, আমি তো আগেই কইলাম যে কোনো জনরা বেরিয়ার নাই, কোনো এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার নাই। আমি র্যান্ডামলি ইনস্টাগ্রামের মধ্যে তোমার নর্মালি ফিডে পোস্ট আইতে থাকে সার্চে, একটা মেয়ে এখানে হিপহপ করে, বেসিক নাম, তো আমি এখানের মধ্যে তার কোনো করিমগঞ্জে কোনো ফেস্টিভ্যালের মধ্যে প্রোগ্রাম করছে, তো ওইখান থেকে আমি রিডাইরেক্ট করছি তোমার স্পটিফাইয়ে, তো গিয়া দেখলাম ওইখানের মধ্যে 4টা-5টা গান আছে, তো অ্যাটলিস্ট পিপল আর ট্রাইং, কি আমি করতে চাইলাম, হয়তো স্টেজ পান না, এটা পরের দিকে, আর কোয়ালিটি এন্ড অল কেমনে ইনক্রিজ হইব, কি হইব, এটা পরের দিকে আয়, বাট ফার্স্টে তো তুমি ক্রিয়েট না করলে তুমি কেমনে বুঝবা যে এই জিনিসটা তোমার কতটুকু ইমপ্রুভ করতে লাগবো, তুমি শুনাইতে লাগবো। একটা ইকোসিস্টেম তৈরি করা উচিত, যেখানে যে লোকাল ট্যালেন্টস গুলা তারা যেন একটা জায়গা পায়, তারা নিজেরাই প্রমোট করার লাগে। মানে তুমি যদি এখন কো যে না তুমি এখানে আইরা প্রোগ্রাম করার লিগে, তুমি আজকে ধরো আমি একজনের র্যান্ডামলি একজনের কইলাম আসো এখানে একটা প্রোগ্রাম করে যায়, সে যদি এখন তার নিজের গান গায়, তুমি তারা এনকারেজ করো, তুমি তারা কইলে তুই কিতা গাই গান, তোকে নিজের গান শুনতাম না, কিশোর কুমারের গান কর, এর গান কর, ওই গান কর, তখন জিনিসটা খারাপ হইব। এনকারেজ মানে এটা না যে তুমি যেটা চাইবে ওটা তারা গাইতো, এনকারেজ মানে এটা যে তারার কাছে কিতা আছে এটাও একটু তুমি শুনো। এটার মধ্যে আমি মানে নেক্সট কোয়েশ্চেন এটার উপরেই আসলো, বেসিক্যালি কনসার্ট ইকোনমি করিয়া আমরা হেমন্ত বিশ্ব শর্মা এনকারেজ করছে যে আসামের মধ্যে যাতে কনসার্টসগুলি যাতে অনেক বেশি হয়। এটার লাগিয়া আমি যদি বিগত যদি আমি 3 বছর যদি আমি মিনিমাম 3 ইয়ার্স যদি বরাক ভ্যালি ওভারঅল দেখি, তে অনেক হাতে গোনা ইভেন্টস বা ফেস্টিভ্যাল যদি আমরা কইতে পারিতে হইছে। লাস্ট ইয়ার যেরকম করিমগঞ্জের মধ্যে একটা হইলো, হোয়াট এভার ইট ওয়াজ পাপন শো, পাপন আইলো অ্যান্ড ইট ওয়াজ বিগ ইভেন্ট, বাট অন দ্য আদার সাইড এরা একটা দিন এরকম রাখছে যে লোকাল যে ব্যান্ডস আর্টিস্ট এটার একটা প্ল্যাটফর্ম দিছে, যেটা লাইক ইউ হ্যাভ মেনশন দাদা যে একটা স্টেজ মেবি এরা পান না, তো এরকম একটা স্টেজ, তো হোয়াট ইজ দ্য রিজন যে এরকম কোনো স্টেজ কেনে শিলচরের মধ্যে, শিলচর বিং সাচ এ কালচারালি মানে রিচ অ্যান্ড ড্রিভেন একটা শহর, এরকম কোনো কনসার্ট কেনে করেন না? ইজ ইট পিপলস ডিমান্ড যে এরা খালি বড় আর্টিস্ট চায় বা বড় ব্যান্ড চায় যে অলরেডি এস্টাবলিশড, নাকি এখানের কনসার্ট যারা মানে যারা ব্যাকএন্ডে থাকে, যারা অর্গানাইজ করে, হেরার তরফ থেকে কোনো ল্যাকিং থাকে? ইজ দেয়ার এনি ল্যাকিং অফ সাপোর্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন? হোয়াট ডু ইউ থিঙ্ক? লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা দরকারই আছে, এটার মধ্যে তার রেসপন্সিবিলিটি একটা আছে, আর কনসার্ট ইকোনমি একটা ভাস্ট সাবজেক্ট। আমি আবার কইলাম এটার মধ্যে আমরা এই ছোট ছোট আর্টিস্টগুলা কিভাবে তারা এটার মধ্যে আইব আমি ঠিক জানি না, মানে কনসার্ট ইকোনমি এটার ব্যাপারটা কতটুকু কাছাড়াই পৌঁছাইছে এটাও জানি না।
বিকজ এটার দায়িত্ব তো আমরা না, এটার দায়িত্ব লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে লিডার, তারার দায়িত্ব এটা। আমরা তো জাস্ট খালি একটা ইনিশিয়ালি যেটা চাইলাম একটা ফেস মানে একটা স্টার্ট হইতো, যাতে আরো আইতো। আজকে 5টা গান হওয়ার কালকে 10টা গান হইতো, আরো 10 জন আইতো। তো তার লিগে স্টেজ যদি দেখো সত্যি কথা বলতে যদি করিমগঞ্জের মধ্যে হইতে পারে, তো শিলচরে বহুত আগে হওয়া উচিত আছে। এখানে রিসোর্সেস এর অভাব নাই, কানেকশনস এর অভাব নাই। তুমি যদি যেসব মানুষের এই পুরো পডকাস্টের মধ্যে যেসব মানুষের নাম মেনশন হয়েছে, তুমি যদি ওইসব মানুষের তুমি ব্যাক স্টোরিও দেখো, তো তুমি কানেকশনস এর যে ল্যাক নাই এটা তুমি বুঝতেই পারবে। তারপরে তোমার শো হওয়ার কথা, শো হওয়ার লেগে ফার্স্ট তো মোটিভের একটা ব্যাপার আছে। যদি আমি চাই যে আমার শোটা ইজি হইতো, তো আমি এমন মানুষটারে ডাকমু বা এমন মানুষটারে আমি কোন মধ্যে 10-15 দিন আগে বা 1 মাস আগে তার সেট লিস্ট রেডি করতে, তার সেট লিস্টের ওইটারও তার চাওয়া দরকার। একটা অর্গানাইজার যদি তোমার XYZ ব্যান্ড যদি ডাকে বা XYZ আর্টিস্ট যদি ডাকার পরে তুমি কি পারফর্ম করবা, তুমি তো তোমার জানতে লাগবো। এক একটা এরকম শো আছে, আমি শো এর নামও মেনশন করতাম না, আমি আর্টিস্টের নামও মেনশন করতাম না। একই গান একই শোতে 2বার পারফর্ম হয়, একটা 5:30টায় আর একটা 7:30টায়। তো এটাও তো প্রবলেম না, যে ক্রাউডে আছে সে হয়তো রেন্ডিশনই শুনলো না, ওইখানে যে গিটার রিফ বাজে ওইটা সেম, ওইটা A মাইনার থাকলে এটা B মাইনার ফ্ল্যাট, কিন্তু জিনিসটা তো একজনেরই না, গানটা তো ক্রিয়েশনটা তো একজনেরই। এরকম হইছে, তুমি আমি নামটা মেনশন করলাম না, যেমন জিনিসটা অন্যভাবে জীবকে 10টা মানে আমরা যে সিজনটা পূজার পরে যে সিজনটা হয় টিল ডিসেম্বর জানুয়ারি অবধি শিলচরে প্রত্যেক জায়গায় কিছু না কিছু ছোট ছোট অনুষ্ঠান হয়ে থাকে। আমি 10টা দুর্গাপূজা কমিটির বড় বড় আমি নাম করে না, 10টা দুর্গাপূজা বড় বড় কমিটি যদি তারা যদি ইনিশিয়েটিভ নেয়, তারাও কিন্তু একটা জায়গা করে দিতে পারে। কেন কি এখন দেখো মানুষের চাহিদাটা অন্যরকম হয়ে গেছে। এখন দুর্গাপূজা মানে অর্গানাইজ করার আগে মানুষের ভাবে যে দশমীর দিন ডিজের ট্রাকটা কত বড় হইতো, কয়টা লাইট লাগতো, কিরকম সাউন্ড হইতো, কয়টা বক্স আনতাম। আমি এটা লাগি ডিজে কালচারটা না এই কালচারটা তো এটা তো ডিজে কালচার নয়, ডিজের লাগিয়া আর কি মানে এটা এর মধ্যে এরকম অত্যাধিক তারা সাউন্ডও দেয় যেটা ডেসিবেলের কোনো লিমিট নাই। তো তুমি ইউ আর স্পেন্ডিং লট অফ মানি অন দিস। যাই হোক, তো তুমি একটু খালি জায়গা 10টা আমি বলছি 10টা দুর্গাপূজা বড় বড় কমিটি, আমি ছোট ছোট আনছি না, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। তারা অত বড় একটা যদি পূজা নিজেরা মনে করে বড় কমিটি, আমরা অনেক পুরনো 50 বছর 70 বছর 80 বছর, তুমি সোসাইটিতে কিতা দিরায়, তোমারও রেসপন্সিবিলিটি আছে। তো তোমার রেসপন্সিবিলিটি না তুমি একটা ট্রাক লইয়া, একটা বড় ট্রাক লইয়া ডিজে লইয়া যে এরকম ভাবে মিউজিক বাজে। ফার্স্ট অফ অল তো দুর্গাপূজার ভাষানে ডিজে থাকার কথাই না, এটা তো ডিফারেন্ট কনসেপ্ট, এটাতে আমি যাইলামই না। বাট আমি জাস্ট এটাই কইলাম যে তোমার খরচাটা তুমি দেখো কোন দিকে তুমি স্পেন্ড করলা, তোমার চাহিদাটা কোন, তোমার ইচ্ছাই নাই যে না ঠিক আছে একটু প্রোগ্রাম হোক, একটা ইনিশিয়েটিভ হোক। তো এটা একটা ফার্স্ট যেটা সবসময় হয়ে থাকে শিলচরে। ওই সময়টাতে শিলচরে মানুষের বহুত জায়গায় প্রোগ্রাম দেখে, গান টান শুনে, ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয়ত কনসার্ট ইকোনমির কথা গেলে এটা তো আমি গেলাম না, আরো যে ছোট ছোট কনসার্ট করার কথা এটা লোকাল লিডার্সরাই করতে পারে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প লাগবে। আমি জানি অনেকজন চেষ্টা করে, ইভেন বরাক কার্নিভাল করে একটা সামনে আমরা জানাশোনা একজন হোজাকো আছে, এগুলো আইতেছে, কিন্তু তারারে আরেকটু যদি সাপোর্ট করা দেওয়া যায়, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যদি হ্যাঁ যাও। কারণ তুমি দেখো না, তুমি করিমগঞ্জে ফেস্টিভ্যাল হয়েছে, ডিমাসাতে ফ্যালকন ফেস্টিভ্যাল হয়, বিশাল বড় ফেস্টিভ্যাল, কাছারে কিচ্ছু নেই ভাই। তো হেরা ইনিশিয়েটিভ লইতেছে, বরাক কার্নিভাল হইতেছে, হোজাক হইতেছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন একবার জিজ্ঞাসি নি তারা গিয়া যে না হাউ টু প্রমোট দিস গাইস অন আ বিগার লেভেল টু গেট সাম বিগ আর্টিস্ট along with young artist, local artist, টুইটারে এক জায়গায় রাখা যায়। হইতেই পারে না, তুমি যে কোনো বড় আর্টিস্ট তুমি আনবাই, তুমি ওপেন করানোর লিগে আমরা তো লোকাল আর্টিস্ট আছে, তুমি তারা দিয়ে ওপেন করাও, তুমি বড় আর্টিস্ট এটাই তো সময়, তখনই তো জিনিসটা তোমার ইকুয়ালি গ্রো হইব। এইভাবেই হয়। তো
কারণ সেও জানলো যে বড় আর্টিস্টটা যে আর এখানে সে পারফর্ম করার সময় সে কি জানতো না যে আমার এই লাইন আপে কে আছে? নিশ্চয়ই জানবো। অ্যাটলিস্ট একটা নাম যদি তার মাথায় যায় আর সে যদি গ্রিন রুমে থাকে আর ওই সময় যদি কোনো পারফরমেন্স যদি কারো ক্যাচ করে, আমি তোমার অজস্র ইনসিডেন্ট কইতে পারবো বাংলা রকের হিস্ট্রিতে। তুমি যদি দেখো যেখানে পারফর্ম করে অর্থহীনের পারফর্ম করে আর তার আগে তারা ওপেন করতো কনক্লুশন করে একটা ব্যান্ড, কনক্লুশনটা শুনিয়া সেই মানুষটা ডাকিয়া তার ঘরের হোম স্টুডিওর মধ্যে ডাকাইয়া সে অ্যালবাম বের করছে। তুমি যদি কনক্লুশনের অ্যালবাম শোনো তুমি ব্লোন হয়ে যাবে। সেম তুমি প্রাচীর দেখো, তুমি ফসিলস দেখো বা অন্য ব্যান্ড, মানে বাংলা রকের আমি খালি কথা কইলাম। আজকে ফসিলসের রূপম ইসলাম, তো ওনার আগে গড়ের মাঠ আসলো ব্যান্ড, তো ওই গড়ের মাঠ ব্যান্ডটা হাতে করি কেমনে উঠাইয়া দেওয়া হয়েছে, গৌতম চট্টোপাধ্যায় করিয়া দিছে। তো এই পার্টিকুলার মানে এখন এই মুহূর্তে আমি সত্যি কথা যদি কইতে চাই যে মানে আমি রক মিউজিকের ফ্যান করি, আমি রক মিউজিকটাই প্রমোট করবো, এরকম আমার কোনো উদ্দেশ্য আজকের দিনে এইখানে দাঁড়াইয়া কোনো উদ্দেশ্য নাই আমার হওয়ার। আমার খালি একটাই উদ্দেশ্য, যেটা পুরো আমরা এই দুজনেরই, যে কোনো ধরনের মিউজিক করো, তুমি যদি পাতি পপ মিউজিকও করো, একদম মানে পপ, এটাও অ্যাকসেপ্টেড। আমরা চাইলাম যে এটাও যেন আগে যায়। আধুনিক বাংলা গান এটাও অ্যাকসেপ্টেড, তুমি আগে যেন যায়, এটা মানুষের যেন এটাতে প্রমোট করুক। আমরা শুধু একমাত্র প্রমোট করতাম না, আমরা লোকে আরও কিছু মানুষের হেল্প লাগবো। কনসার্ট ইকোনমি তো অনেক দূরে, আপাতত লোকালি যদি কেউ বড় বড় অবভিয়াসলি অর্গানাইজার্সরা আছে যারা অন্য অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বছরে একটা দুইটা করে, তারা ওই সাংস্কৃতিক অনুষ্ঠান লোকে তারা আমরা মিক্স আপ না করুক বা অন্যরা মিক্স আপ না করুক, তারা সেপারেটলি একটা করুক সেখানে শুধু ইয়াং লোকাল ট্যালেন্টসকে প্রমোট করা হইতো। ইট ক্যান বি ডান্স, ইট ক্যান বি এনিথিং। একজন লেজেন্ডারি আর্টিস্ট আমরা এখান থেকেই স্যাডলি ইজ নো মোর, কালিকা প্রসাদ। হ্যাঁ, কালিকাদা তাইনের পরে এরপরে আর কেউ এই তাইনের রাস্তাটা আর কেউ ধরতে পারলো না। আমি সেখানে খিতা পেতাম, এটা কালিকাদা ব্যাপারে তো আমি কোয়ার কেউ না, সরি, তাই নামটা থেকে অনেক বড়। আর আমার মতে যদি এই মুহূর্তে যদি চেঞ্জেসগুলো না হয়, তারপরে তুমি নেক্সট 20 ইয়ার্স বললাম তো আর কেউ দেখতে হয় না। আমি তো দেখো আমার কামব্যাক বা অ্যালবাম এটা খুব একটা বড় জিনিস না, আমরা কিন্তু বিগার পিকচারটা দেখলাম না যে কিতা আমরা মিস করলাম। হয়তো আমার গান আমরা একটা অ্যালবাম বের করলাম, রিলিজ হইলো, ঠিক আছে, স্পটিফাই যেখানে ইউটিউব, আমরা ফেসবুকে ছাড়লাম, সব জায়গায় প্রমোট করলাম, কিন্তু আনটিল এন্ড আনলেস যদি স্টেজে পারফর্ম না করে কেউ, আমি না যে কোনো জিনিস, তখন একটা প্রবলেম হতে পারে। কারণ গান শোনা আর শুনতে শুনতে একজনের পারফর্ম করতে দেখা টু ডিফারেন্ট থিংস। ধরো রাজেশে আজকে প্রোগ্রাম করে, রাজেশ বাদ দিলাম, অন্য একজন আর্টিস্টের প্রোগ্রাম করে রাখা, শিলচরে প্রোগ্রাম করে রাখা, তো তুমি একজন বাচ্চা ছেলেরে লিয়া গেলে, তো হেরা যখন দেখলো যে ড্রামার এরম বাজার, গিটার এরম বাজার, তো আমি একদিন আইতাম ভিজুয়ালাইজ করবো এই জিনিসগুলারে গানের সঙ্গে সঙ্গে। গানটা কত শুনলো কিনা না শুনলো এটা পরে কথা, কিন্তু ভাল লাগবো, ট্র্যাক করবো জিনিসটারে। তো আমরার মুদ্রা কথা হলো যে অ্যালবাম বাই করিয়ে যে আমরা স্টপ হয়ে যেতাম না, আমরা এটারে পারফর্মও করতাম, মানুষের সুযোগ করে আরো দরকার আছে। ইন্সপিরেশনটা তো ওইখান থেকেই কাজ করে। আজকে যে কোনো মানুষের যে কোনো ফিল্ডে যখন আয়, তো তার আগে তো তার ব্যাক এন্ড স্টোরিটা কিতা থাকে, কেউরে না কেউরে দেখছে, ইন্সপায়ার্ড হয়েছে, তারপরে তো এই ইন্সপিরেশনটা যদি ভায়া আমরা এই অ্যালবাম থেকে যদি আমরা পোর্ট্রে করতে পারি যে না এই অ্যালবামটার মধ্যে 5টা আর্টিস্ট 10টা আর্টিস্ট ফিচার হয়েছে, ইনক্লুডিং মি, আমরাও তো ফিচারই হয়েছি, কারণ এটা তো ভ্যালির প্রাইড থাকবো না, এটা তো কারো ইন্ডিভিজুয়াল অ্যাসেট না। তখন যদি এটা দেখার পরে যদি নেক্সট জেনারেশনও থাকে বা আরো ডিফারেন্ট আর্টিস্ট যারা ধরো আমরা রিচ আউটই করতে পারছি না বা আমরা পাইছিও না বা কেউ আমরা রিচ আউট করলো না, তো ওইসব আর্টিস্ট গুলোর তো একটা স্টেজ না, এটা ইভেন তোমার সে আইতে পারে এখানে, সরি ইভেন তোমার পডকাস্টের মাধ্যমে আমি এটাও মানে যাই না এই পডকাস্টটা ওই সব আর্টিস্টরা দেখে কিনা, দেখবো কিনা, বাট তারা যদি দেখে ডেফিনেটলি আমিও চাই তারা জয়েন করতে 100%। যারা বহুত বছর এখানে মিউজিক করছে, তখন তারা বিক্ষিপ্তভাবে মিউজিক করে, জব করে, এটা একটা ইনিশিয়েটিভ।
আমি একটা গান দিলাম তার লগে বা হেও একটা অ্যালবাম তৈরি করে ওইখানে থাকলে হইতো না, আরো মানুষে অ্যালবাম বাই করুক, আরো মানুষের গান বাই করুক, এটাই হলো মেন উদ্দেশ্য। অ্যান্ড এটা কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে আমরা কাজ করা উচিত। কাজ শুধু মানে আমি আর রাজেশে করলে হইতো না, আমরা সবার হেল্প লাগবে। দাদা এজ ইউ মেনশন যে এই কালচারটারে যদি আমরা প্রিজার্ভ করে রাখতে লাগে তো একটা ইকোসিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি জানতে চাইবো আমার পার্সোনালি আর যারা ইয়াং আর্টিস্টরা যারা দেখে, অ্যাসপায়ারিং আর্টিস্ট যারা আছে বা অলরেডি এই স্পিয়ারের মধ্যে কাজ করে এখন, কিভাবে কিরকম টাইপের ইকোসিস্টেম আমরা মানে বানাইতে পারি? ফর এক্সাম্পল, ডু উই নিড মোর ধরো স্কুলস, মিউজিক স্কুলস বা আছে না আর্টিস্ট ট্রেনিং সেন্টার্স অনেক জায়গার মধ্যে থাকে, গুয়াহাটির মধ্যে অনেকটা আমি নিজে I've seen a lot of artists যে গিয়া ট্রেনিং করে এভরিডে বা উইকলি এরকম। ইজ দেয়ার এনিথিং ইকোসিস্টেম মানে কোনো স্ট্রাকচার কোনো ফ্রেমওয়ার্ক দরকার তোমার তরফ থেকে কোনো সাজেশন? On the very first thing, like you need to find a good teacher. টিচার মানে আছে অনেকে এখানে, টিচারটা কতটুকু ভালো এটা তোমাকে একে বুঝতে লাগবে। ওইখানে ব্র্যাক মানে একটা টিচারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকে শেখানোর পরে যে আমার থেকে আমার স্টুডেন্টটা কি বেটার, বা আমি তারে আমার থেকে বেশি বেটার বানাইতে পারছি কিনা। অনেক সময় স্কিলের ব্যাপার থাকে। এখন ওই জায়গাটা কখন হইব যখন তোমার কোনো ক্রিয়েশন এমনভাবে ধাঁচ ধরছে যে সে তোমার কাছে কন্ট্যাক্ট করে আইসে যে স্যার আমি এটা শিখতাম বা ম্যাডাম আমি এটা শিখতাম, যে জিনিসটা আপনি বেস্ট, তো তখন প্রোভাইড করার ব্যাপারটা থাকে। এখন যদি আমি প্রোভাইড করার সময় বা আমি যদি ব্র্যাক করি যে আমার এত নাম্বারস অফ স্টুডেন্ট আমি ক্লাস করাই আর এত নাম্বারস অফ শো আমি করি, বাট সেখানে যদি কোয়ালিটিটা ল্যাক করে তাহলে সেখানে হাজারটাও যদি হয়ে যায় স্টুডেন্ট, তাহলে কিন্তু সেটার কোনো মানে নাই। আজকে যদি কেউ কয় যে আমি 500টা স্টুডেন্ট পড়াই, 400টা স্টুডেন্ট পড়াই, আর সেখান থেকে যদি এন্ড অফ দ্য ডে যদি ওই তোমার সিজনাল হয় যে ম্যাট্রিকের পরে 3 মাস বন্ধ পাইছি আর 3 মাস আমি খালি একটু গিটারটা বাজাইতাম বা 3 মাস আমি একটু গান শিখতাম, তারপরে আমি আবার গেলাম গিয়া ব্যাক টু স্টাডি, আর আমার যদি ওই ইন্টারেস্টটাই না গ্রো করে যে আমি কি করতাম, তাহলে তো ওইটার সেন্স বনে না। আমি 1000টাও স্টুডেন্ট পড়াই, 15,000 স্টুডেন্ট পড়াই, ব্যাচ হইলো, কোনো মানে নাই। তখন এইখানের মধ্যে যদি আমার সাজেশন মানে আমি যদি সাজেশন দিতে চাই, তো একটাই যে আমি যারেই যেটা শিখাইতাম, যেসব টিচার বা যেসব স্কুল আছে আমরা এখানে এখনো এক্সিস্ট করে বা নতুন যদি কারো ইনিশিয়েটিভ নেয় যে করতো, অ্যাটলিস্ট স্টাডি ম্যাটেরিয়ালটা এরকম ইন্টারেস্টিং বানাও বা এমন কোয়ালিটিটা তুমি তারারে প্রোভাইড করো। ইফ তোমার যদি ওইখানে ল্যাকও হয়, সব মানুষ তো সব জিনিস জানবো এমন তো কোনো কথা না, লার্নিংয়েই তো সবাই থাকে না, এই ফেজেই থাকে। বাট তুমি যতটুক দিবাই তার আগে তোমারও স্টাডিটা তুমি করো যে আমি তারে এই জিনিসটা দিতাম, কারণ তার তো পোটেনশিয়াল বুঝতে লাগবো। আজকে একটা ছেলে যদি গিটার শিখতে আয় আর তুমি যদি দেখো যে সে বেস নোট বা সে নোটসের মধ্যে বেশি ইন্টারেস্ট লাগে, তো তাহলে তুমি লিডে শিফট করতে পারবে, না তুমি বেসে শিফট করতে পারবে। কারোর যদি গিটার শিখতে আয় রিদম ভাল লাগে, তো সে রিদমই বাজাও। তুমি তারে ফোর্স করে যদি তারা ইনজেক্ট করো যে না তোমার এখনই তোমার লিড বাজাইতে শিখতে লাগবো, তো তোমার ওই বুঝার ক্যাপাবিলিটিটাও থাকতে লাগবো যে স্টুডেন্টটা আমার কাছে আইছে তারা আমি কোন জায়গাতে গাইড করতাম। মানে আমি যদি ভুল করে আরেকটা জিনিস হলো একটা টিচারের একটা মানে একটা দায়িত্ব থাকে টু এনকারেজ কি মানে এই ক্রিয়েটিভিটি যে ব্যাপারটা কিভাবে গ্রো করতো তার মধ্যে। শুধু গিটার শিখলে তো হইতো না বা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট শিখলে তো হইতো না, মানে এটার মধ্যে হাউ টু বিকাম আ ক্রিয়েটিভ পার্সন আউট অফ ইট। তো ওইটা যেনকা পুশটা একটা টিচার থেকে দিতে লাগবে। আর যার জন্য আমি কইছি যে ভালো টিচার হওয়াটা খুব জরুরি। অ্যান্ড আমি আই উড লাইক টু মেনশন দোজ নেমস যারা শিলচরে এই মুহূর্তে আছে, তো তারার থেকে যদি কেউ শিখে, আমি স্পেসিফিক্যালি নাম করলাম রোহন দা, একজন মানে বহুত ভালো গিটার প্লেয়ার। তো তার কাছে যদি কোনো স্টুডেন্ট শিখতে যায় প্রপারলি যদি কেউ শিখে, তুমি 4টা ক্লাসের পরে তুমি রিয়েলাইজ করবে যে তুমি কই আইছো। যেসব তোমার নলেজটা তার মানুষটার কাছে এতটুকুই বেশি। ইনফ্যাক্ট সুদর্শন দাও তুমি যদি দেখো আছে শিলচরে কিন্তু বড়াগুলিতে, তো এই মুহূর্তে তো তারা আমি দেখলাম যারা একটা হেল্প করতে পারে।
যারা গিটার শিখতে যায়, আমি জানি না তারা বেসিক থেকে শেখায় কি শেখায় না, বাট আলাদা জিনিস। আরেকটা জিনিস হলো, আমরা একজনের নাম ভুলে গেছি, যার একটা বহুত বড় কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস বরাক ভ্যালি অ্যাজ এ টিচার, মিঠুনাথ। ঠিক আছে, মানে মানুষটা ডাই হার্ড ফ্যান। ঠিক আছে, প্রচন্ড পরিমাণে প্রচুর আর্টিস্ট, মানে প্রচুর গিটার প্লেয়ার, যে স্টাডি ম্যাটার কথা যদি হয়, হি ক্যান প্রোভাইড ইউ। তোমার এমন এমন গাইড দিব, কারণ আমি পার্সোনালি ওই মানুষটার সাথে অনেকদিন টাচে আসলাম, যখন আমরা ওই আরপিএম এর ফেজ থাকে, যেসব ম্যাটেরিয়াল দিছে আমরা যে গিটারিস্ট যে অমিয়াংশুর কাছে, তো সে এক এক সময় কইতো যে বাপরে বাপ, এই জিনিসটা আমরা পাইমু এখানে। তো এই তিনজন যদি একটা স্কুল তৈরি করে, আই থিঙ্ক মানে এইখানকার যে নেক্সট জেনারেশন, তারা বহুত বেশি বেনিফিশিয়ারি। আর তখন তুমি ওই ইনস্টিটিউটের মধ্যে তুমি দেখতে পারবা যে আরো যারা জেম আছে, যারা হিডেন ট্যালেন্ট, যেটা আন্ডারগ্রাউন্ড, আমরা মিউজিক সিনের মধ্যে একটা ওয়ার্ড সব থেকে বেশি কমন, আন্ডারগ্রাউন্ড আর্টিস্ট আর কমার্শিয়াল আর্টিস্ট। ওই যে আন্ডারগ্রাউন্ড আর্টিস্ট যে নাই শিলচর, তখন তুমি তোমার এই এক্সপ্লোর ভ্যালির এখান থেকে তুমি দেখবা যে সেই মানুষগুলো এটা মেনশন করে যে ওই পডকাস্টে দেখছি এরকম 3টা মানুষ ইনিশিয়েটিভ সত্যি নেননি, তোমার কাছে নক করবো মানুষে, দাদা তুমি একটু খবর করিয়া দেও যে তারা হয়নি। তখন তুমি আমরারে কইবা যে তোমরা যে ওই পডকাস্টের পরে মানুষ আমরা এনকোয়ার করে যে আমরা তো পারি বা আমরা শিখতাম বা জানি, ওই জিনিসটা শেয়ার করতাম। কারণ কমিউনিকেশনটা খুব দরকার, খুব বেশি দরকার এখানে। যারা নতুন আর্টিস্টরা এই পডকাস্ট দেখে, বা নতুন যারা ভোকালিস্ট হইতে পারে বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়, কোনো একটা ছেলে বা মেয়ে হইতে পারে, হেরা অবভিয়াসলি হেরা এই পডকাস্ট দেখার পরে সামওয়্যার এক্সপ্রেশন আইতে পারে যে তোমরা লোকে একটু কোলাবোরেশন বা যদি কানেক্ট করেছেন। তো একটু যদি হেরার লাগিয়া ইফ ইউ ক্যান গিভ এ ব্রিফ, যে একটা অ্যালবাম প্রিপারেশনের পিছে বা একটা গান বানানোর পিছে কি টাইপের প্রসেস দে নিড টু ফলো? ইজ দেয়ার এনি রিচুয়াল? ইজ দেয়ার এনি like common hard and fast steps you need to take golare maintain korar lagia? And obviously after connecting with you, what can you offer? Can there be any collaboration? দাদা কুক, তারপরে কোনো আর্টিস্ট আমাদেরকে অ্যাপ্রোচ করে আর কি, তাহলে আমরা অবভিয়াসলি এর কাছে হেতু আইয়া কইব যে দাদা আমার কাছে একটা গান আছে, তো আমরা অবভিয়াসলি গানটা শুনবো। এন্ড যদি আমার মনে হয় এই গানটা আর একটু বেটার করা যায়, ডেফিনেটলি মেন্টরও করবো। ইম্পর্টেন্ট, কারণ কি এটা জাস্ট খালি ফর দ্য সেক অফ একটা অ্যালবাম না, কিন্তু এটা একটা লার্নিং প্রসেস। যখন এক সময় মানে আমি যখন ওয়াজুদের ফার্স্ট গান আমি যখন রেকর্ড করতে যাই, তখন লক্ষ্মী ছাড়া ব্যান্ডের একজন গিটার প্লেয়ার, এক্স গিটার প্লেয়ার নীলাঞ্জন দা, আজকে সকালে তারে খুঁজতে আসতাম কথাটা আমি। তো নীলাঞ্জন দা, আমি গান গেলাম, আমি তো তখন মাইকের সামনে একদম চন্ড শেকি, একটু লাগের। নীলাঞ্জন দা একদম আমার কাছে একটু টেনশন ফ্রি থাক, চাপ নেই, তুই গাইতে থাক। অ্যান্ড দেন কিছু জিনিস আছে, ভোকাল মডিউলেশনস গুলা, মানে এই জায়গাতে তুই একটু এরকম গা, দেখতে ভালো লাগবে। মানে আমার ব্যান্ডে কিতে হইতো, অর্ণব যে ফাউন্ডার মেম্বার, তো যখন আমি ব্যান্ড জয়েন করছি, হে আমার গান দিলাইছে, একটা ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক দিছে, আমার হাতে লিরিক্স ধরাই দিলাইছে। হে আমার একটা জাস্ট খালি একটা হিন্ট দিছে যে তুই একটু ইরম গাইস, ভার্সটা এরম গাইবে, কোরাসটা যদি ইরম পারস। বাট আই স্টিল রিমেম্বার কোরাস আসিলি না, কোরাসে তারা কোনো মেলোডি তারা তৈরি করছিল না। তো আমি এক রাত্রে বইয়ে শুনলাম। দেন নেক্সট ডে যখন রিহার্সাল প্যাডে গেছি, তো আমি ওই কোরাসটা গাইছি, অ্যান্ড ইট ক্লিক করে গেছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেজ। আবার সেই গানটা যখন আমি নীলাঞ্জন দার ঘরে যখন রেকর্ড করলাম, তখন নীলাঞ্জন দা কইছে যে এখান থেকে আর একটু বেটার কিভাবে করা যায়। তো তখন আমি বুঝলাম যে নীলাঞ্জন দা ইজ অ্যান এক্সপিরিয়েন্স আর্টিস্ট, তানের কোন জায়গাতে আমরা ধরাই দিয়েছিলাম অ্যান্ড কোন জায়গাতে আমি ল্যাক করলাম, থট প্রসেসে আমার ল্যাক করলাম, ভোকাল মেলোডি ক্রিয়েশনে আমি ল্যাক করলাম। তো এই জিনিসগুলা অবভিয়াসলি অ্যাজ এ বিগিনার অনেকের হয় না, আবার অনেকে জানেও। আমি কইলাম না যে যেই আমরা অ্যাপ্রোচ করবো হে একদমই ওইরকম না, তবে হ্যাঁ অবভিয়াসলি যদি কেউ এরকম দরকার পড়ে কাউকে একটু মেন্টর করার, ডেফিনেটলি উই উইল হেল্প। ওইখানে আমি আমার
একটা যদি ব্যাক স্টোরি একটু যদি আমি কই, ধরো তুমি আরপিএম ডেজের আমি যখন গান হইতো আমার প্রত্যেকটা গান কিন্তু 2016-17 লেখা, আরপিএম এর যা অ্যালবামের ওটা, কিন্তু আমি সবসময় ফার্স্ট ভার্স লিখতাম, আমি সেকেন্ড ভার্স আমি রাখে দিতাম কারেন্ট সিনারিওর লিগা, যে আমি যে সময় গানটা আমার রিলিজ করতাম বা আমার যখন প্রোডাকশনে যাইব তার লেগে ওই ভার্সটা রাখতাম। তো কিছু ইনসিডেন্ট আমার বাবার যখন অসুস্থ আসলো তখন হসপিটালের মধ্যে কিছু জিনিস দেখছি, ওইটা দিয়ে আমি পরিবর্তন লিখছি। কিছু জিনিস পলিটিক্যালি আমি যখন দেখছি যে এইসব জিনিসের দরকার আছে কথা কোয়ার, আমি তখন লিখছি। সেম প্রসেসটা তুমি একটা গানের যদি তুমি প্রসেসে যাও, ফার্স্টে তুমি কোন টপিক চুজ করতে লাগবো, ওই টপিকটার উপরে তুমি গান লিখতে হয়। এখন গানটা লিখতে যে এরকম না যে আমার মানে 4x4 লিখতে লাগবো, 4x3 লিখতে লাগবো, তুমি যা মনে হয় তখন লেখো। লেখার পরে তো তুমি কে কাট করবে, তারপরে তোমার ব্যান্ড মেম্বার থাকুক বা না থাকুক, তুমি একটা নর্মাল ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক লো, যে কথাটা সবিক দা মেনশন করছে যে গান বনতে গেলে আগে ইনস্ট্রুমেন্টাল একটা ট্র্যাক তার কাছে আইতো, আর ওইটা বাই ন্যাচারাল হইতে তুমি দেখবা যে ওই জিনিসটাই হয়, তোমার কাছে ইনস্ট্রুমেন্টাল ট্র্যাকটাই পায়, তারপরে তুমি গানের লিরিক্সগুলোরে তুমি কাট বাই কাট বও। এখন আজকের ডেটে যারা করতে যায় মিউজিক, ধরো আমি যখন ঢুকছি তখন তো আমি ইনস্ট্রুমেন্টই প্লে করতাম না, আমি খালি গান লিখতাম আর গান গাইতাম মিউজিক সিনে। আজকে আমি বেস বাজাই বা কিবোর্ড বাজাই বা গিটার বাজাই, আমি কানে যেটা আমার ভালো লাগে ওইটাই। তুমি আমার যে টেকনিক্যালি কো যে না এটাই বাজাইতে লাগবো, আমি জানতাম না ওইটা, বাট তুমি যদি আমার 5 মিনিট সময় দাও যে তুমি এই দাদা এই সাউন্ড ট্র্যাকটা বা এইটার তার কি আছে, আমি তখন তোমার প্লে করে দিতে পারবো। বাট আমি যে কইলাম এটাই প্রসেস, এটাও না, মানে তোমার কাছে দুইটা প্রসেস আছে। হয়তো তুমি শিখো, মিউজিক থিওরি জানো, তুমি সার্কেল অফ ফিফথ জানো, সার্কেল অফ সেভেন্থ জানো, তুমি এই জিনিসগুলো জানো, আর না হলে তুমি কানটা, তোমার যেটা ইয়ার ট্রেনিংটা থাকে সেটা কিন্তু কেউ দিতে পারতো না তোমারে। তুমি ভালো মিউজিক শুনলেই, তুমি মিউজিক যদি তুমি ক্রমাগত শুনো তাহলেই হইবে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স করি, স্পটিফাইয়ের মধ্যে প্রত্যেক ইয়ারের একটা রিভিউ আয় না যে এত আওয়ার্স লিসেন হয়। আমার লাস্ট 5 বছরের, আমার তোমার যদি পার্সোনাল ডেটা লাগে আমি তোমার দিতে পারবো, এভরি ইয়ার আমার 90,000+ মিনিটস আমার লিসনিং আছে স্পটিফাই এভরি ইয়ার। এখন আমার যদি কেউ কয় যে আমি বাই বার্থ আমি রক মিউজিক বা বাই বার্থ আমি এই জিনিসটা শিখছি, না, শুনছি ভালা, হয়তো এটা আমি ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করলাম। সেম যদি কেউ লাগে ওই গাইডেন্সগুলা, সবিকদা তো অলওয়েজ আছে, আমরা যখনই কন্ট্যাক্ট করি তখনই হেল্প করে। আমি তো লোকালেই থাকি, সবিকদা তো বাইরে থাকে। এখন যদি লোকালি ওই জিনিসটা লাগে তো আমি আছি, সৌম্যদীপ আছে, আমার যে সাউন্ড করে নিশান আছে, আমরা সবসময় ওপেন ফ্রেন্ডলি যে তুমি আও, তোমার যদি দরকার লাগে গাইডেন্সের আমরা করতে পারবো। প্লাস যদি তোমার ইনপুটও লাগে তাহলে ওইটার লেগে আমার এই ক্যাফেতেই আমি একটা স্টেজ রেডি করলাম আর কি নিচে, যেটা খালি অরিজিনাল আর্টিস্ট প্রমোট করার লেগে আমার ভ্যালিড। ওইটার লেগে আমারে কেউ চার্জ দিতে লাগতো না, কিছু না, ওটা ফ্রি অফ কস্ট। তোমার এই জায়গাটা এটা ওই তোপার স্মৃতির লেগে আর কি। এখানের মধ্যে আমি বানাইলাম এই প্ল্যাটফর্মটা, ওইখানের মধ্যে তুমি সানডে হোক, স্যাটারডে হোক, মানডে হোক, তুমি আমার রিচ আউট করো, তুমি আমার কো যে দাদা আমি আজকে, তুমি ধরো হাইলাকান্দিতে থাকো, তোমার অরিজিনাল মিউজিক আছে, তুমি কররাই বা তোমার আনরিলিজড, তোমার কাছে টাকা নাই, তুমি অ্যারেঞ্জ করতে পারতে না, নো ম্যাটার ব্রো, আমি যতটুকু পারি অ্যারেঞ্জমেন্ট, বা আমার যে বন্ধু আছে নিশান, আমরা তোমার হেল্প করবো অ্যারেঞ্জ করার লিগা। বাকি মিক্স অ্যান্ড মাস্টার করার লিগে যদি দরকার হয় তুমি এখানে শো করো, তুমি এখানে শো করার পরে ক্রাউড যদি থাকে এরকম পেমেন্ট করে তুমি তোমার জিনিসটারে তুমি অনলাইনে তুমি কানেক্ট করো, এটাও আমি তোমার করে দিতে পারবো। তুমি অনলাইন কানেক্ট করার পরে তোমার জিনিসটা মিক্সে মাস্টার করে তুমি রিলিজ করো। ডিস্ট্রিবিউশনের যে পয়সাটা লাগে ফ্রি অফ কস্টের মধ্যে 15%, 10% তারা কাট রাখে, তারপরে তোমার ওই জিনিসটা রিলিজ হয়। 15% তুমি ফ্রি অফ কস্টে পাই, এটা তো তুমি দিতেই পারবে, যে কোনো একটা ম্যানেজার ওই জিনিসটা চার্জ করে। বাট এই যে প্ল্যাটফর্ম লাইভ মিউজিক, যেটা আমরা ডিজিটালি এত রিলিজেস আছে, 2 লাখ 3 লাখ 5 লাখ গান আছে, সব তো সবার কাছে পৌঁছায় না। বাট অ্যাটলিস্ট এখানে যদি তুমি একটা লাইভ প্ল্যাটফর্ম পাও, যে জিনিসটা আমি ভাবছি যে এখানে একটা প্ল্যাটফর্ম দিলে যেসব মানুষ অরিজিনাল গান করে তারা তো এই কাভারের ভিড়ের মধ্যে হারাই গেছে না, কারণ তো এটা তো মানুষের কাছে পৌঁছেই না। আমি এখানে ফ্রি অফ কস্ট তারা আমি প্লেস দিয়ে দিবি। ইনস্ট্রুমেন্ট লাগে, তোমার কাছে ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে অসুবিধা, আমার ঘরের মধ্যে যে স্টুডিও আছে আমি এখানে নিয়ে আই যেতাম, তুমি এখান থেকে কিবোর্ড লাগে তুমি কিবোর্ড নাও, তোমার বেস লাগে বেস নাও, গিটার লাগে গিটার নাও, তোমার যে জিনিসটা ড্রামও লাগে, ইনফ্যাক্ট আমার ছোট ভাইয়ের কাছে ড্রাম সেটও আছে, তোমার লাগে আমি ইলেকট্রিক সেট আপ আমি করে দিব, কাহন লাগে এটাও দিব। তো তুমি এই ভ্যালির লেগে যে তুমি আমার কো যে না তুমি এই ভ্যালির লেগে যে কোনো কিছু করতে পারবে, আমিও তোমার লেগে যে কোনো কিছু করতে পারবো।
এখন তুমি যদি আমার কো যে না দাদা আমার কাভারের লেগে প্রমোট করতে লাগবো, আমি তো এক বিন্দু মাত্রও করতাম না। আর আই উইল মেক শিওর যে যদি আমরা এই যতজন আসি অ্যাসোসিয়েশনের মধ্যে, আমরাও যাতে তারা গাইল ডিল দিয়া যে তোমার বোকা দিমো, তুমি শিখো, তুমি অরিজিনাল মিউজিক করো। ওটা চাহে তোমার একটা লেয়ার অফ মিউজিক হোক বা 35টা লেয়ার অফ মিউজিক হোক, এক থেকেই শুরু হয়। তো তুমি একটা লেয়ার বানাও, সবিকদা কিছু ইনপুট দিব, আমি কিছু ইনপুট দিব, নিশান আছে, সৌম্য আছে। মানে নট জাস্ট বরাকভ্যালিতে যদি কোনো আর্টিস্টের হেল্প লাগে, আমি মিক্স অ্যান্ড মাস্টারিং এর কথা বলি, অনেকের গান তৈরি হইলো মিক্স অ্যান্ড মাস্টার করতে করাইতো। আমার কাছে কিছু জানাশোনা মানে আছে যারা করে এই কাজটা, বাইরেই কলকাতা বেসড, কেউ মুম্বাই বেসড, আমি তাদের কাছে রিচ আউট করবো। মানে এই কোয়ালিটি যেটা আছে ওইটা নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, কেউ যে কোনো আর্টিস্টই হোক। এটা জাস্ট খালি আমার গানের লেগে আছে আমি এরকম করবো, বাকিরা যারা আইতেছে তার লেগে এরকম করতাম না, এরকম না জিনিসটা। এটা সেম ব্যাপারটা রাখতে চাই আমরা। আর একটা জিনিস যেটা হইলো যে গানের শোনার কথা বলছে, বহুত বছর আগে সোনু নিগমের একটা ইন্টারভিউ শুনতে আসলাম, আমি জাস্ট কথাটা অ্যাড করতে চাইলাম কেন ইম্পর্টেন্ট আর কি গান শোনাটা। সোনু নিগমে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা হয়েছিল যে সোনু নিগমে কইছিল যে তুমি, সোনু নিগম জিজ্ঞাসে যে আপনি কত ঘন্টা রেওয়াজ করেন, এ বলছে যে আমি রেওয়াজ যতটা করি তার চেয়ে 3 গুণ বেশি গানটা শুনি। গানটা এখানে বসা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা সবই মিউজিশিয়ান বা যে কোনো ক্রিয়েটিভ লাইনে আওয়ার আগে হয়তো আমরা ভিজুয়ালস দেখি, আর নাহলে আমরা কানে শুনি। তুমি যদি ভালো জিনিস না শুনো, তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবা একটা বাজে সাউন্ড আর ভালো সাউন্ডে? কারণ একটা বেস গিটারের যে সাউন্ড থাকে একটা গানের সব থেকে নিচে লেয়ার হয়। তুমি যেদিন তুমি শুনিলেই বা যে ওই বেস গিটারের কি কি নোট বাজে, তার মানে তুমি বুঝবা যে তোমার লেভেল আপ হয়ে গেছে। এখন তুমি ফার্স্ট ইনিশিয়াল ফিল করতে পারো সবকিছু জিনিস, মানে একটা পার্টিকুলার সেপারেট ভাবে তুমি ফিল করো জিনিসটা, তো তোমার কানটা তৈরি হয় এইভাবে। অনেক জিনিস আছে এগুলা বেশি টেকনিক্যাল ব্যাপার এগুলো, বাট মুদ্রা কথা যেটা হইলো যে এনিবডি হু ওয়ান্টস টু জয়েন আস, দে ক্যান জয়েন আস এট এনি পয়েন্ট অফ টাইম। আর যেভাবে হে একটা ইনিশিয়েটিভ লইছে তপাদার স্মৃতিতে একটা স্টেজ হে তৈরি করে দিতেছে, আই থিঙ্ক ইটস এ বিগ ইনিশিয়েটিভ, পিপল শুড কাম এন্ড জয়েন, ঠিক আছে? অ্যান্ড হুএভার দ্য আর্টিস্ট ইজ, লাইক হি ক্যান বি ফ্রম হাইলাকান্দি, হি ক্যান বি ফ্রম করিমগঞ্জ, হি ক্যান বি ফ্রম আইরংমারা, ইভেন এনআইটি আছে, আসাম ইউনিভার্সিটি আছে, ইউ নেভার নো, তার ভিতর থেকে হয়তো বহুত আর্টিস্ট আছে যারা নিজেরা হোস্টেলে বইয়ে গান বানায়। দে ক্যান কাম এন্ড জয়েন আস। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হইব ইন ফিউচার। আর তোমার ভিডিওস লাগে, আমার কাছে মাইকেরও সেটআপ আছে, আমার কাছে ক্যামেরাও আছে, আমি তোমার ফ্রি অফ কস্ট টাইমে তোমার করে দেব। ডিজিটাল মার্কেটিং আছে, তারপরে তোমার কাজ, মানে আমার কাছ থেকে তোমার যা দরকার তুমি মুখ খুলো, আমি তোমারে করায় দিব। এর থেকে বেশি যেটা আমার সামর্থ্য নাই সেটাতে হয়তো আমি তোমার কানেকশনস বের করে দিতে পারবো, কিন্তু তোমার হেল্প তুমি পাইবাই। কিন্তু আবার সরি না 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 না, কিন্তু আবার একটা জিনিস, সেম জিনিসটা যেন এই তপাদার জায়গাটাতে যেন সীমাবদ্ধ না থাকে, এর মতন আরো মানুষেরা আইতে লাগবে, ইনিশিয়েটিভ লইতে লাগবে, সো দ্যাট এই জিনিসটা একটা আরো আরো আগায়। খালি একটা জায়গা হইলো যেটা খালি অরিজিনাল মিউজিক বাজতো এরকম না, তুমি আরেকটা জায়গা খুঁজিয়া দো বা অন্যান্য অর্গানাইজার তারা এই জায়গাটা করিয়া দো যে তারা ওইখানে করতে পারে। দেখো বড়াল ভিউতে প্রোগ্রাম হয়, আমি দেখছি প্রচুর ব্যান্ড হয়, বাট এখানে আমি জানি ওপেন মাইক কনসেপ্ট আছে নাকি। তো সাম প্লেসেসে একটা ওপেন মাইক একটা কনসেপ্ট আছে, এখনো আছে কিনা জানি না, বাট ওই সময় লাইক প্রবাবলি 10টা-9টা ব্যান্ড থাকলো সন্ধ্যাবেলার থেকে, পার্ক হোটেল সাম প্লেসেস যেটা পাব কলকাতায়, তো 10টা ব্যান্ডের থাকলো, অ্যান্ড প্রত্যেকটা ব্যান্ড ওপেন মাইকে নিজেরা গান গেয়ে যান। ইটস কল্ড ওপেন মাইক and nobody gets paid for it, it's just a promotion. তখনকার দিনে আমরা ভাবতাম সাম প্লেসে গিয়া ভাই গান গাইলাম বড় জিনিস, আর কারণ তখন আমরা কাছে এক্সপোজারটা দরকার আছে। এই সামান্য এই জিনিসটা কি করে দেও কেউ ওইখানে বরাকবেলিতে, দ্যাট ইজ অলসো এনাফ ইনিশিয়াল স্টেজ করে আমাকে, বুঝতো? এই এক্সপোজারটা খুবই ইম্পর্টেন্ট। আমারটা তো এটা এনআইটিতে, আমারটা এনআইটি পয়েন্টে, এখানে হয়তো টাউন থেকে একটু রিচ করতে সময়, বাট উইকেন্ডসে তো কেউ আইতেই পারে, সেইখানে ওপেন মাইক করতে যদি তার দরকার হয় সেখানে আয়া করতে পারে। বাট সিস্টেমটা আছে আমার মতে হয় 100%, ওইখানে কত ভালো এস্টাবলিশমেন্ট, তারা যদি তার অর্গানাইজার যদি এই চেষ্টা করে, সেটা একটা বহুত বড়। আর ওইখান থেকে যদি যে কোনো মানুষ যদি এখানে পারফর্ম করে আর তারার যদি ওই
ক্রাউডটাও যদি বনে যে আমি এই ক্রাউডটাও বানাইলাম, ক্রাউডটাও কিন্তু ইম্পর্টেন্ট। আজকে কেউ একটা আর্টিস্টে গান গার, ধরো একটা জনরা বা একটা হিন্দি গান গার, এর যদি তুমি গিয়ে কো দাদা একটা রবীন্দ্রসঙ্গীত গাও, হয়তো পারে, বাট তার ওই যে মাথাটা বা মাইন্ড মাসেল কানেকশনের মধ্যে তার তো ওই জিনিসটা প্রসেস করতে সময় লাগবে, যে আমি কোন গানটা গাইতাম। তখন যদি সে বাজে গায়, ওইটাও অর্গানাইজারের কিন্তু ওইটাও রেসপন্সিবিলিটি, ওইটা একটা প্লেসের রেসপন্সিবিলিটি। তো আমার এখানে ওই জিনিসটা পসিবল হতো না, কারণ আমার কাছে সামনে যদি কেউ এরকম রেকমেন্ডেশন দেয়, আমি তারা বুঝাইতে পারবো। তুই অর্গানাইজার্সরাও বা যারা এস্টাবলিশমেন্ট আছে, এরকম বোরাইল ভিউ আছে, সাগরিকা আছে, তারপরে বরাক ভিউ, যেখানে তোমার এরকম অনেকগুলো জায়গা এখন আছে আমরা এখানে, যেখানে মধ্যে গান হয়। আমি দেখছি বিবাতেও আছে, বিবা ফুড কোর্ট যেটা আছে। ওটিটি তো আমি দেখছি রিসেন্টলি একটা মানে বাইরে থেকে আর্টিস্টের গান গায়, তুমি পারফর্ম করছিলে। জাস্ট একটু জায়গা গেছি, বাট আমার কথাটা হলো যে ওটিটি তো অনেক মানুষ যায়, তো ওইখানেও যদি এরা একটা ওপেন মাইক সিস্টেম করে দিতে পারে, যে ওটিটির ওনার আছে, আই উড লাইক টু রিকোয়েস্ট হিম আমার মেসেজটা কনভে করে দিও, আমি পার্সোনালি তার কাছে নিও। যদি তোমরা মিডিয়ার মাধ্যমে যদি এই মেসেজটা তার কাছে যেতে পারে, এন্ড যদি তাই নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে, মানে সপ্তাহে জাস্ট একটা দিন, দাদা এটা নট অনলি ওই ওটিটি, সব সব মানে জায়গায় যটা দেখো আমি তারা তো তাদের একটা প্রাইম টাইম থাকবোই, তারা একটা যে 9টার থেকে একটা আর্টিস্ট ফিক্স থাকে যে গাইবো, বাট বিফোর 9 o'clock 6 to 9 বা 6 to 8:30 বা 7 to 8:30 দেড় ঘন্টায় দুটো আর্টিস্ট নিজেরা গান গেলো, বা 1 ঘন্টায় মিনিমাম 1 ঘন্টা যদি দিতে পারে, বিকজ আমি আই থিঙ্ক 7:30টার পরে ক্রাউড আছে, তো 7:30 থেকে 8:30 তো বেস্ট। এটা মানে যদি তোমরা এই মেসেজটা যদি দিতে পারো, আই থিঙ্ক একজনে যদি ইনিশিয়েটিভ নয় আরেকজন ইনিশিয়েটিভ নিতে হবে। এটা তো হেড এখানে শিলচর শহরে একটু বাইরে, বাট ভেতরেও হওয়াটা উচিত। মেসেজ কেসে কি এখন হেড অ্যাকশন নিব তুমি না ইটস অন देम। আমি But হইতে- আমি হোপফুলি যে কিছু অর্গানাইজার আছে তারা জন্য এই জিনিসটা নেয়। আমি জানি বহুতে অর্গানাইজ করে, ডিজে নাইট অর্গানাইজ করে, তো অবভিয়াসলি দে ক্যান অর্গানাইজ। তো সামনের দিনই আছে। স্মল থিং জাস্ট ফর দ্য সেক অফ বরাকভ্যালির আর্টিস্ট প্রমোশনের জন্য। নিউ ইয়ার ক্রিসমাস তো সামনেই আছে, নিশ্চয়ই তুমি যেটা ডিজের কনসেপ্টটা বলছো 100% হইবই কোনো না কোনো জায়গাতে। ডিজে কনসেপ্টে থাকুক, তো আমরা সব রিকোয়েস্ট কিছু- এটাই করি যে লগে এটাও আমার থাকতো। কথা হলো প্যারালাইজ সব চলুক, সব চলুক। এখন এরকম না আমি একটা আর্টিস্টের নাম কইতাম না, বহুত বছর আগে তার একটা ফোক ব্যান্ড আছে শিলচরে, তো সে পার্টিকুলার রক মিউজিকের জনারটারে কিতাব আছে, কইছে যে গাঁজা খায়, মদ খায়, এইসব খাইয়া খাইয়া তারা গানটা শুনে। তো আমার প্রশ্ন এটাই, ডিজে মিউজিকে কি তার অ্যালকোহল ইনফ্লুয়েন্স থাকে না? থাকে তো। আমি একটা অ্যাড অন করি তোমার এটাতে, যে ফক মিউজিকটা করে, যেখানে গিয়া প্রোগ্রামটা করে 8টা 9টার পরে কি সেখানে কোনো অ্যালকোহলের ইনফ্লুয়েন্স থাকে না? See, alcohol is a personal addiction, যার choice. That has nothing to do with the artist. তুমি আর্টিস্ট, তুমি বা তার জনর মিউজিকটা তুমি ব্লেম করতে পারো। তুমি অ্যালকোহলের ইনফ্লুয়েন্স দিয়া তুমি ডিজে নাইটের গাওয়ার চাই 1000 রুপিস লই না, তো এটা তো একটা ঠিক আছে বিজনেস, বাট এখানে তো আমরা কেউ কইরাম না, তো এখানে যারা অ্যালকোহল খায় ডিজে মিউজিক গেলে অ্যালকোহল হয়, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, এটা হোক। কিন্তু এই ধরনের কিছু জিনিস আছে, কিছু এলিমেন্টস আছে আমরা বরাকভ্যালির মধ্যে যারা এই জনারটারে নিয়ে তার একটা অন্যরকম মতামত পোষণ করে। মানে কৌশিকী চক্রবর্তীর মতন আর্টিস্ট, তাইনের বাবা কত বড়, আমি মানে নাম কইলেও এটা মানে নিজের লিগে কতটুকু ব্যাপার, যে তুমি তারা যদি অ্যাকসেপ্ট করতে পারে কোনো জনরা মানে এরকম খারাপ না, বা কোনো জনরা তারার লিগে মানে শ্রুতি মধুর থাকতো আর কি কথাটা। তুমি ভালো যদি গান হয়, সেটা রকে হোক, ফকে হোক, পপ হোক, অন্য যে কোনো আধুনিক গান হোক, সব কিছু অ্যাকসেপ্টেড। আর তুমি যদি এখানে তোমার ভ্যালিতে যদি একটা গান হয় এরকম, বা তোমার বাইরেও গান হয়, সেটা তুমি নিতে পারবে না বা তোমার শুনতে ভালো লাগেন না, পার্সোনাল চয়েস থাকতে পারে, বাট তুমি পাবলিকলি যখন কইবাই তখন এই স্টেটমেন্টটা তো পাবলিকের কাছেই যান না। আর তুমি যদি একটা এরকম ব্যান্ড হোক বা ইন্ডিভিজুয়াল হোক, তুমিও তো একটা আর্টিস্ট, তুমি আরেকটা আর্টিস্টের কেমনে তুমি ডিসরেসপেক্ট করতে পারো? সেটাও তো পসিবল না।
তো এত বড় আর্টিস্ট যদি এটা অ্যাকসেপ্ট করতে পারে যে রক মিউজিক, ফক মিউজিক সবকিছুর মধ্যে থেকে ভালো জিনিসটা বেরিতে হলো গান, গানটা হইলো সব থেকে বড় জনরার থেকে, গানটা বেশি বড়। আর তুমি যদি কও যে না গান থেকে তোমার ইনফ্লুয়েন্স এগুলো বড়, তারা তো কত কিছু ইনসিডেন্ট, একটা এক্সাম্পল দিছে এরকম, আমি তো এখানেই থাকি, আমি তো আরো চোখে দেখি আরো কত কত ইনফ্লুয়েন্স, এগুলো কথা কয়ে লাভ নেই। এক্সাম্পল থাকবে এটার জন্য। আমরা কথাটা হলো যে সবকিছু প্যারালি চলুক, সবাই সবার সাপোর্ট দরকার। ফোক আর্টিস্টেরও আমরা সাপোর্ট করতাম, তারাও আমরা সাপোর্ট করতো। একসাথে যে থিয়েটার আছে, থিয়েটার তারাও সাপোর্ট করতাম। মানে এই কালচারটা বাঁচিয়ে থাকে। 100%। আমরা এই পডকাস্টের মাধ্যমে যেটা আমরা কথা বললাম, তার কোনো ইন্টেনশন নেই, আমরা কোনো ইন্টেনশনই নাই যে কোনো রকম মেসেজ আমরা দিলাম না যে অন্যান্য মিউজিক চলতোই না। আমরা যেতাম যে সবকিছু প্যারালেলি থাকতো। বরাক ভ্যালির যে মিউজিক অ্যান্ড আর্ট যেটা আছে, এটা যাতে আরো গ্রো করে বাঁচিয়ে থাকে। সিলেক্টিভলি যদি কিছু জিনিস তুমি লিয়া চলো, দেন ইউ ক্যানট ডু। উই হ্যাভ টু গো টুগেদার, সবাই মিলিয়ে একদম করতাম। ইউনিটিটাই স্ট্রেংথ, এটা তো আজকের থেকে না, ছোটবেলার থেকে শুনে এলাম, আমরা পরের জেনারেশনও জানবো, সবই জানবো। সবাই জানো। ইন্টারেস্টিং, ভালো লাগলো। গল্প করিয়া প্রশ্ন আছে, বাট আমরা টাইম বাউন্ডারিজ তাকে দেখিয়া উই আর লিমিটেড। আমার লাস্ট কোশ্চেন নাই, বেসিক্যালি আমি চাইম যে তোমরা যে নেক্সট আপকামিং অ্যালবাম যেটা আছে, এটার ব্যাপারে একটু যদি কই রিলিজ হইব এন্ড কবে হইব, এটার ব্যাপারে কি কোলাবোরেশন ব্যাপারে কি আছে, আমরা এরকম প্ল্যান করছি যে নেক্সট কামিং 6 মাসের ভিতরে আমরা যে যতটা আর্টিস্ট আমরা এখানের মধ্যে আইবো এই অ্যালবামটার মধ্যে, তারারে নিয়ে আমরা গানগুলা কনফার্ম করবো, সেটা একটা কনফার্মেশন যাইব, সেটা ডিজিটাল যত স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে সবগুলোর মধ্যে অ্যাভেলেবল থাকবো। প্লাস ইউটিউবে তো তোমার থাকবোই, সেখানের মধ্যে তুমি হয়তো লিরিক্যাল ভিডিও থাকবো, বা কেউ ইন্ডিভিজুয়াল যদি ভিডিও করিয়া দিতে চায় সেটা থাকবো। তো এইভাবে আমরা নেক্সট 6 মাসের প্ল্যানের মধ্যে এই জিনিসটা আছে পাইপলাইনে। এখন গান তার আগে আমরা এক্সাক্ট ডেটটা আমরা কোনো নেক্সট আরেকটা কোনো অ্যানাউন্সমেন্টে, কিন্তু সেটা থাকবো বরাক ভ্যালির নামে, যেটা আমরা মানে আমরা এখন অ্যালবামের নামটা হয়তো ডিসাইড করছি না, কিন্তু সেটা থাকবো বরাক ভ্যালির নামেই আর কি। সেটা ওইখানের মধ্যে সৌভিকদার হয়তো ইন্ডিভিজুয়াল আইবো ওই অ্যালবামটার মধ্যে, আমি হয়তো আমার আরপিএম এর যে গানটা আছে ওইখান থেকে আইবো, আমার মানতন্ত্রা যেটা অ্যালবাম রিলিজ আছে রিসেন্টলি ওই মানতন্ত্রার নামে হয়তো আইবো, বাট ইন্ডিভিজুয়ালটা আমিই থাকবো আমার এখানে। আমাদের অ্যালবামে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই। সো হে যেহেতু বাংলা গান গান, আমি হিন্দি কাম উর্দু, মানে রিজনাল ল্যাঙ্গুয়েজও, হ্যাঁ মণিপুরি হোক, তোমার অন্য কোনো ভাষা হোক, আমরা কোনো, কারণ তুমি তোমার ট্যালেন্ট শোকেস করতে, আমি আমারটা করতাম। আমি হয়তো একটাতে রক এন্ড মেটাল করবো, থিয়েট্রিক্যাল রক করবো, একটাতে পপ করবো, সবিক দা একটা প্রোগ্রেসিভ রক করবো। আমরা মধ্যে অনেক বিষ্ণুপ্রিয়া মণিপুরি আর্টিস্ট আছে যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরির মানে অরিজিনাল গান গায়, আমরা তারাও ইনভাইট করি। আমরা 100% ওয়েলকাম করলাম তারা। ডাইভার্স থিং না, বরাকভ্যালিতে খালি তো এক ভাষার মানুষ থাকে না। তুমি মানে ইউ আর গোয়িং টু প্রমোট সামওয়ান, তুমি যখন সেখানে সিলেক্টিভ হতে হতো না। আমার দেখলাম প্রত্যেকটা কমিউনিটি থেকে কে আইতেছে, তুমি জাস্ট সিম্পলি ক্যানট কাট আউট কি বিষ্ণুপ্রিয়া মণিপুরি করতে গিয়ে মিতে মণিপুরি করতে যাচ্ছে না, এরকম কিছু। জিনিসটা হলো এই সোয়েলের না, এই মাটির লিগা তো সবারই কন্ট্রিবিউশন দরকার। আজকে এই কন্ট্রিবিউশনটা আমরা বায়া এটা দিলাম মিউজিক, হয়তো এই ইনিশিয়েটিভের পরে কেউ ক্রিয়েটিভ ভিজুয়ালস এর দিক দিয়ে করতে পারে, কেউ হয়তো আর্টের দিক দিয়ে করতে পারে, অন্য যে কোনো ফর্ম, মানে আলটিমেটলি এরকম হইতো যে জিনিসটা আমরা ইউনাইটেড ভাবে আমরা এই ভ্যালিটারে রিপ্রেজেন্ট করতে পারি, ইররেসপেক্টিভ অফ এনি ল্যাঙ্গুয়েজ, আমরা মাদার টাং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমারও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি যারা দেখবো এরা এনকারেজ হইব, কানেক্ট করবো, এন্ড নিজের গান এরা যাতে মানে কারেজিয়াসলি যাতে বানাইতে 100%। একটা আমি একটা টাইমে নুব থেকে আমি যদি অ্যালবাম রিলিজ করতে পারি, আমার ইপি যদি রিলিজ করতে পারি নভেম্বর 10-এ, তো যে কোনো কেউ পারবো। আমি এখান থেকেই বইয়েই করছি, আমি কোনো এখান থেকে গিয়া কলকাতায় কাজ করছি না বা মুম্বাই না, আমি শিলচরে বইয়েই করছি আমার ঘরের স্টুডিওর মধ্যে, নিশানায় ঘরের স্টুডিওর মধ্যে। তো আশা করি ভালো লাগবো, এটাও ভালো লাগবে। আর আমরা যেটা নেক্সট অ্যালবামটা যেটা আমরা কোলাবোরেটিভ যেটা অ্যালবাম আছে, এটা তো একদম ব্যাং অন থাকবে, মানে আমরা সবের 100%
আমি তো- তাইনের 10 বছরের কামব্যাক। আমি তো আমি এক জায়গায়, আমার গিটার প্লেয়ার এক জায়গায়, গান রেকর্ডিং এক জায়গায়, মিক্স এন্ড মাস্টার এক জায়গায়, পুরা 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 তো এটাতে কোনো অসুবিধা নেই। আমরা এট এনি কস্ট উইল মেক দিস পসিবল।